আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং অনেক ভালোভাবে আপনাদের এডমিশন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। আর আপনাদের পরীক্ষার প্রস্তুতিকে আরো সুন্দরভাবে গুছিয়ে দিতে আমাদের শিখা পেজের আয়োজনে আজকে আবারও শুরু হচ্ছে আরো একটি ব্যতিক্রমধর্মী বাংলা লাইভ ফ্রি ক্লাস। তো যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাই একটু ঝটপট কমেন্ট করে জানাবেন যে আমার কথা লাউড এন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। সবাই একটু আমাকে ঝটপট কমেন্ট করে জানাবেন যে আমার কথা লাউড এন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। তোমার অ্যান্ড্রয়েড ফোনটা দিও। সাদি ইয়াসমিন ছোয়া লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো যারা যারা আমাদের সাথে যুক্ত হতে পারেনি সবাইকে একটু মেনশন করে দাও, ক্লাসটা কিন্তু শেয়ার করে দাও, সবাই একটু ঝটপট ক্লাসটা শেয়ার করে দাও। হৃদয়, আমাদের সাথে যারা যারা যুক্ত হয়েছে সবাই একটু ঝটপট ক্লাসটা শেয়ার করে দাও, বন্ধুদেরকে একটু ক্লাসটা মেনশন করে দাও, শেয়ার করে দাও ক্লাসটা, বন্ধুদেরকে একটু মেনশন করে দাও। সবাই সবাই একটু বন্ধুদেরকে ক্লাসটা শেয়ার করে দাও এবং মেনশন করে দাও। সবাই একটু ক্লাসটা ঝটপট শেয়ার করে দেই এবং মেনশন করে দেই। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেয় এবং ক্লাসটা মেনশন করে দেই। আজকের ক্লাসেও কিন্তু সর্বোচ্চ শেয়ারকারীর জন্য থাকছে আকর্ষণীয় উপহার। যারা গত ক্লাসটা সর্বোচ্চ শেয়ার করেছিলে, সর্বোচ্চ মেনশন করেছিলে এবং এবং ইউটিউবে সাবস্ক্রাইব করেছিলে তাদের জন্য কিন্তু আমরা উপহার অলরেডি কুরিয়ারে দেওয়ার জন্য রেডি করেছি। ইনশাল্লাহ আজকের ক্লাসে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমাদের শিক্ষার্থী বন্ধুরা যারা যারা আমাদের সাথে যুক্ত ছিল এবং যারা যারা আমাদেরকে কমেন্ট করেছো, শেয়ার করেছো, তাদেরকে কিন্তু আমরা কথা দিয়েছিলাম যে তোমাদের জন্য আমরা সৌজন্য কপি বই পাঠাবো। এই যে দেখো আমাদের হাতে কিন্তু সেই কাঙ্ক্ষিত উপহার। তোমরা যারা গত ক্লাস সর্বোচ্চ শেয়ার করেছিলে তোমাদের জন্য কিন্তু এই যে উপহার কিন্তু রয়েছে। এই যে দেখো, এই যে আমাদের ক্লাস সর্বোচ্চ শেয়ার করেছিলে কাপাসিয়া গাজীপুর থেকে তাসলিমা তাসলিমা সুলতান, সর্বোচ্চ শেয়ার, সর্বোচ্চ কমেন্ট এবং এবং সর্বোচ্চ শেয়ার করার পাশাপাশি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার কারণে কিন্তু তাকে এই উপহারটি পাঠানো হচ্ছে একদম রেডি খাম করে। নিজস্ব কুরিয়ার কস্টে আমরা কিন্তু তোমাদের ঠিকানায় সৌজন্য কপি বইটা পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, এরপরে আমরা আরেকটি উপহার আমরা আরেকজন আপুকে দিতে চাই। তিনি হচ্ছেন সাতক্ষীরা থেকে। তার নাম হচ্ছে ফারজানা। ফারজানা আমাদের ক্লাসে যুক্ত আছে কিনা একটু জানাবেন। তো যারা আমাদের ক্লাসে সর্বোচ্চ শেয়ার করে, সর্বোচ্চ কমেন্ট এবং সর্বোচ্চ বন্ধুকে মেনশন করে আমাদের রাশেদ স্যার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাদের জন্য কিন্তু থাকে প্রতি ক্লাসেই নির্দিষ্ট উপহার। আর আজকের ক্লাসে যারা সর্বোচ্চ শেয়ার করবে, এই দেখো প্রেরকের নাম আছে, প্রাপকের নাম কিন্তু এখনো নাই। তাহলে তুমিও পেতে পারো এরকম দুইটা কিউট কিউট সৌজন্য কপি বই। তো তোমরা যারা ইংরেজির জন্য সৌজন্য কপি বইগুলো পাঠাচ্ছি, নেক্সট টাইম আমরা বাংলা সাধারণ জ্ঞান এই বইগুলো কিন্তু পাঠাবো। তো যারা যারা আজকের ক্লাসে আমাদের সাথে যুক্ত হচ্ছে সবাই একটু ক্লাসটা ঝটপট শেয়ার করে দাও, বন্ধুদেরকে মেনশন করে দাও আর শেয়ার করে জিতে নাও 300 টাকা সমমূল্যের উপহার। তো যারা যারা আমাদের ক্লাসে যুক্ত আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস আমরা শুরু করছি। আজকে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ একটা টপিকস, নাম হচ্ছে বাক্য প্রকরণ। নাম কি? নাম কি? নাম হচ্ছে বাক্য প্রকরণ। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিবে, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিবে। সবাই আমাদের সাথে যারা যারা যুক্ত আছে সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও, আমিও ক্লাসটি শেয়ার করে দিচ্ছি তোমাদের সাথে। সবাই একটু ক্লাসটি শেয়ার করে দিবা। হৃদয় আইডিতে আমার শেয়ার করে দিও। ওকে, যারা যারা আমাদের সাথে যুক্ত আছো সবাই একটু ঝটপট কমেন্ট করে জানাও। সবাই সবাই একটু ঝটপট কমেন্ট করো, সবার কমেন্ট কিন্তু ইনশাল্লাহ আমরা পড়বো। ওকে, আমরা আলোচনা করছি বাক্য প্রকরণ নিয়ে। কি নিয়ে আলোচনা করছি? বাক্য প্রকরণ নিয়ে। বাক্য প্রকরণ নিয়ে আজকে আমাদের কিন্তু 8 নাম্বার লেকচারের ক্লাস, 8 নাম্বার ফ্রি ক্লাস চলছে। যারা আমাদের সাথে যুক্ত আছো এর আগের 7টা ক্লাস চাইলে আরো সুন্দরভাবে গুছিয়ে করতে পারো। আমাদের ফেসবুক পেজে 8টা ক্লাস, এর আগে আরো 7টা ক্লাস নেওয়া আছে,
ব্যাকরণের উপরে তোমরা কিন্তু চাইলে ক্লাসগুলো গুরুত্বপূর্ণ করে রাখতে পারো। অথবা অথবা তোমরা চাইলে এটাও করতে পারো যে আমাদের আমাদের রাশেদ স্যার ইউটিউব চ্যানেল থেকেও কিন্তু চাইলে তোমরা ক্লাসগুলো করে রাখতে পারো। তো সবাইকে আমরা একটু বলবো ক্লাসটা একটু দ্রুত শেয়ার করে দাও। আর আজকের ক্লাসে সর্বোচ্চ শেয়ারকারী এবং সর্বোচ্চ কমেন্টকারীর জন্য কিন্তু আজকেও 2টি উপহার আছে। শেয়ার ডান। সাদিয়া ইয়াসমিন ছোয়া লিখেছে শেয়ার ডান। সবাই সবাই দেখছি বন্ধুকে মেনশন করছো। জ্ঞান পিপাসু যুক্ত আছে আমাদের সাথে, লিখেছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবার সালাম একসাথে গ্রহণ করছি। সবাই একটু ঝটপট কমেন্ট করো। আমরা আজকে আলোচনা করব কি নিয়ে? বাক্য নিয়ে। কি নিয়ে আলোচনা করব? বাক্য নিয়ে। এই বাক্য প্রকরণ টপিকসটা চাইলে আমরা খুব চমৎকারভাবে শিখতে পারি। কিভাবে শিখবো আমরা একটু এই নিয়ে একটু আলোচনা করি। এই যে বাক্য, বাক্য শব্দটা থেকে কতভাবে পরীক্ষা প্রশ্ন আসতে পারে। শুরুতে আমি যদি বলি বাক্য শব্দটি, এই যে বাক্য একটা শব্দ, দিন শেষে এই বাক্য কি? একটা শব্দ। এই বাক্য শব্দটি হচ্ছে, লিখবে সবাই, বাক্য শব্দটি, বাক্য শব্দটি হচ্ছে তৎসম বা সংস্কৃত ভাষার শব্দ। তৎসম বা তৎসম বা সংস্কৃত ভাষার শব্দ। তৎসম বা সংস্কৃত ভাষার শব্দ। তৎসম বা সংস্কৃত ভাষার শব্দ। বাক্য শব্দটি কোন ভাষার শব্দ? তৎসম বা সংস্কৃত ভাষার শব্দ। যদি পরীক্ষায় আসে, যে পরীক্ষা যদি আসে এই বাক্য শব্দটি, এই বাক্য শব্দটি, বাক্য শব্দটি কোন জাতীয় শব্দ, তাহলে রাইট অ্যান্সার কি হবে বলো তো দেখি? বাক্য শব্দটি কোন জাতীয়, কোন জাতীয়, বাক্য শব্দটি কোন জাতীয় শব্দ? সবাই একটু কমেন্ট করো তো, বাক্য শব্দটি কোন জাতীয় শব্দ? যদি পরীক্ষা আসে বাক্য শব্দটি কোন জাতীয়, কোন, একটু খেয়াল করো, পরীক্ষা যদি প্রশ্ন আসে বাক্য শব্দটি কোন জাতীয়, কোন জাতীয় শব্দ, অথবা কোন ধরনের, অথবা কোন ধরনের, ধরনের শব্দ, কোন ধরনের বা কোন জাতীয় শব্দ, তাহলে কিন্তু রাইট অ্যান্সার হবে পারিভাষিক শব্দ। রাইট অ্যান্সার কি হবে? পারিভাষিক, পারিভাষিক শব্দ, পারিভাষিক শব্দ, পারিভাষিক শব্দ। তাহলে আমরা বললাম কি? একটু খেয়াল করি, বাক্য শব্দটি হচ্ছে তৎসম বা সংস্কৃত ভাষার শব্দ। যদি পরীক্ষায় প্রশ্ন আসে এরকম যে বাক্য শব্দটি কোন জাতীয় অথবা কোন ধরনের শব্দ, তাহলে কিন্তু পরিবর্তন হয়ে যাবে, অর্থ হয়ে যাবে পারিভাষিক শব্দ। অর্থ হয়ে যাবে কি? পারিভাষিক শব্দ। অর্থ হয়ে যাবে কি? পারিভাষিক শব্দ। এরপর আমরা একটু আসি যে বাক্য শব্দ থেকে আরো কিভাবে প্রশ্ন আসে পরীক্ষায়। এই যে বাক্য, বাক্য আর হচ্ছে প্রকরণ, বাক্য এবং প্রকরণ, 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 এই শব্দ দুইটা, এই শব্দ দুইটা হচ্ছে আবার, এই শব্দ দুটি হচ্ছে প্রত্যয় সাধিত শব্দ। এই শব্দ দুটি, এই শব্দ দুটি প্রত্যয় সাধিত শব্দ। এই শব্দ দুটা কি সাধিত শব্দ? প্রত্যয়, প্রত্যয় সাধিত শব্দ, প্রত্যয় সাধিত, প্রত্যয় সাধিত শব্দ। এই শব্দ দুটা কি সাধিত শব্দ? প্রত্যয় সাধিত শব্দ। এই শব্দ দুটা কি সাধিত শব্দ? প্রত্যয় সাধিত শব্দ। এই বাক্য শব্দটাকে এবং প্রকরণ শব্দ, এই দুইটা কি সাধিত শব্দ? প্রত্যয় সাধিত শব্দ। এই বাক্য শব্দটাকে প্রকৃত প্রত্যয় করলে, বাক্য শব্দের প্রকৃত প্রত্যয় করলে হবে, যেহেতু বলা সংক্রান্ত, আমি পড়াইছিলাম প্রকৃত প্রত্যয়ের ক্লাসে, বলা সংক্রান্ত সকল প্রকৃতিতে হয় বচ। বলা সংক্রান্ত সকল প্রকৃতিতে কি হয়? বলা সংক্রান্ত সকল প্রকৃতিতে হয় বচ। বলা সংক্রান্ত সকল প্রকৃতিতে কি হয়? বচ। এটা যেহেতু ক্রিয়া প্রকৃতি, মানে ক্রিয়া প্রত্যয়, সরি সরি ক্রিয়া প্রকৃতি, তাহলে তার সাথে প্রত্যয়টা যা হবে সেটা হচ্ছে কৃত প্রত্যয়। পরীক্ষায় আসতে পারে বাক্য শব্দটি কোন প্রত্যয় সাধিত শব্দ, লিখবে কৃত প্রত্যয় সাধিত শব্দ। তাহলে আমরা লিখলাম বাক্য শব্দটি হচ্ছে কৃত প্রত্যয় সাধিত শব্দ, যার বিশ্লেষণ রূপ, গঠন অথবা প্রকৃত প্রত্যয় হচ্ছে বচ যোগ জ, বচ যোগ জ, বচ যোগ জ, বচ যোগ জ। একই সাথে আমরা যদি বলি এই প্রকরণ, প্রকরণ শব্দের প্রকৃত প্রত্যয় কি? প্রকরণ শব্দের প্রকৃত প্রত্যয় হচ্ছে, প্রকরণ শব্দের প্রকৃত প্রত্যয় হচ্ছে প্র যোগ, প্র যোগ ক্রি যোগ অন, প্র যোগ ক্রি যোগ অন, প্র যোগ ক্রি যোগ অন, প্র যোগ ক্রি যোগ অন। তাহলে প্রকরণ শব্দের প্রকৃত প্রত্যয় হচ্ছে প্র যোগ ক্রি যোগ অন। তাহলে বাক্য প্রকরণ, বাক্য শব্দের প্রকৃত প্রত্যয় কি? বচ যোগ জ। প্রকরণ শব্দের প্রকৃত প্রত্যয় কি? প্রকরণ শব্দের প্রকৃত প্রত্যয় হচ্ছে প্রযোগ ক্রিযোগ অন, প্রযোগ ক্রিযোগ অন। স্যার পিডিএফ দিলেন, পিডিএফ দিলেন এগুলার, পিডিএফ দিবেন এগুলার। আচ্ছা আজকের ক্লাস যদি 200 শেয়ার হয়, আজকের ক্লাস যদি 200 শেয়ার হয়, ইনশাল্লাহ পিডিএফ সবার জন্য উন্মুক্ত করে দিব। তাই ক্লাসটি সবাই একটু বিভিন্ন গ্রুপে শেয়ার করে দাও, বিভিন্ন গ্রুপে শেয়ার করে দাও। আজকের ক্লাসটা বিভিন্ন এডুকেশনাল গ্রুপ আছে না, যেমন বিশ্ববিদ্যালয় লিখে সার্চ দিলে দেখবা গ্রুপের অভাব নাই ফেসবুকে, এই গ্রুপগুলোতে শেয়ার করবা। লিখবা নার্সিং, নার্সিং ভর্তি প্রস্তুতি লিখলে দেখবা গ্রুপ, প্রচুর গ্রুপ অপশনে গিয়ে ফেসবুকে অপশন লিখে সার্চ দিবা, প্রচুর গ্রুপ পেয়ে যাবা।
তাহলে এই গ্রুপগুলোতে তোমরা শেয়ার করো, শেয়ার করলে তোমরা কিন্তু পাবে উপহার, এবং শেয়ার করলে আজকে কিন্তু সবার জন্য থাকছে আকর্ষণীয় পিডিএফ। আজকের ক্লাসটা সম্পূর্ণ গুছিয়ে লেখাবো, গুছিয়ে গুছিয়ে লিখে লিখে পড়াবো। তাহলে এই ক্লাসের পিডিএফটা কিন্তু তোমরা সবাই পেয়ে যাবা যদি 200 শেয়ার হয়। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও। আর আজকের ক্লাসে কে কোথা থেকে আছো আমাকে একটু কমেন্ট করে জানাও, আমি তোমাদের কমেন্টগুলো পড়বো ইনশাল্লাহ। আমাদের সাথে তামিম ইকবাল, তামিম ইকবাল কোন কোন তামিম ইকবাল, খেলাধুলা করে? আচ্ছা ঠিক আছে, তামিম ইকবাল যুক্ত আছে ইউসিসি ফরিদপুর থেকে, ফরিদপুর থেকে যুক্ত আছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, একটু খেয়াল করি। তাহলে আমরা বলছি বাক্য শব্দের প্রকৃত প্রত্যয় কি? বাক্য শব্দের প্রকৃত প্রত্যয় হচ্ছে বচ যোগ জ। আবার এই যে মানে প্রকরণ শব্দের প্রকৃত প্রত্যয় কি? প্রকরণ শব্দের প্রকৃত প্রত্যয় হচ্ছে প্রযোগ ক্রিযোগ অন। এই প্রকরণ শব্দে একটা উপসর্গ আছে। প্রকরণ শব্দে কি আছে? একটা উপসর্গ আছে। এই উপসর্গটা হচ্ছে প্র। উপসর্গটা কি? প্র। এই উপসর্গটা কোন উপসর্গ? এই উপসর্গটা হচ্ছে তৎসম উপসর্গ। তৎসম উপসর্গ, তৎসম উপসর্গ, উপসর্গ। আমরা জানি উপসর্গ, তৎসম উপসর্গ 20টা। তৎসম উপসর্গ কয়টা? 20টা। কি কি? প্রপরা পরিপতি অপসম আশু দুর্বি নি নির অতি অধি অনু অবি অবি উত। তাহলে যারা এখনো উপসর্গের ক্লাসটা করো নাই তারা অবশ্যই অবশ্যই কি করবা? অবশ্যই অবশ্যই আমাদের রাশেদ স্যার পেজ থেকে ক্লাসটা করে নিবা। আমাদের সাথে সিরাজগঞ্জ থেকে যুক্ত আছে হেনা ইয়াসমিন, আমাদের সাথে কুমিল্লা থেকে যুক্ত আছে তাসনিম ফারজানা, আমাদের সাথে এমডি আলমগীর যুক্ত আছে নারায়ণগঞ্জ থেকে, আমাদের নওগাঁ থেকে যুক্ত আছে, আমাদের সাথে দেখতে পাচ্ছি রাজবাড়ী থেকে যুক্ত আছে। যে যেখান থেকে যুক্ত আছো সবাইকে শিখা পেজ থেকে আমি রাশিদুল ইসলাম জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। ওকে, আমরা আজকে আলোচনা করব তাহলে বাক্য প্রকরণ। তাহলে দেখো বাক্য প্রকরণ যদি পরীক্ষা প্রশ্ন আসে যে বাক্য প্রকরণ, এই বাক্য শব্দের প্রকৃত প্রত্যয় কি? প্রকৃত প্রত্যয় কি? তাহলে হবে বচ যোগ জ। প্রকৃত প্রত্যয় কি? বচ যোগ জ। যদি পরীক্ষা আসে যে প্রকরণ শব্দের প্রকৃত প্রত্যয় কি? তাহলে হবে প্রযোগ ক্রিযোগ অন। পরীক্ষা যদি প্রশ্ন আসে যে এর গঠন কি? এই বাক্য শব্দের গঠন কি? তাহলে বাক্য শব্দের গঠন কি হবে? বাক্য শব্দের গঠন হচ্ছে বচ যোগ জ। যদি পরীক্ষা আসে যে প্রকরণ শব্দের গঠন কি? তাহলে হবে প্রযোগ ক্রিযোগ অন। পরীক্ষা যদি আসে যে এই বাক্য শব্দের বিশ্লেষণ রূপ কি? বিশ্লেষণ রূপ কি? বিশ্লেষণ রূপ কি? তাহলে পরীক্ষা আর যদি আসে তার বিশ্লেষণ রূপ কি? হবে বচ যোগ জ। যদি পরীক্ষা আসে যে প্রকরণ শব্দের বিশ্লেষণ রূপ কি? তাহলে হবে প্রযোগ ক্রিযোগ অন। যদি পরীক্ষা আসে যে বাক্য শব্দকে ভাঙলে কি পাওয়া যায়? ভাঙলে একটু লিখো সবাই। বাক্য শব্দকে ভাঙলে কি পাওয়া যায়? ভাঙলে কি পাওয়া যায়? বাক্য শব্দকে ভাঙলে পাওয়া যায় বচ যোগ জ। আবার প্রকরণ শব্দকে ভাঙলে কি পাওয়া যায়? প্রকরণ শব্দকে ভাঙলে পাওয়া যায় প্রযোগ ক্রিযোগ অন। এই হচ্ছে আমাদের মূলত আলোচ্য বিষয়। এই হচ্ছে আমাদের মূলত আলোচ্য বিষয়। প্রশ্ন তোমার যেভাবে পরীক্ষা আসুক উত্তর যেন তুমি করে আসতে পারো, এটা একটু খেয়াল রাখবা। আর তোমরা জানো আমি ক্লাসে এত ভেঙে ভেঙে বিশ্লেষণ করে পড়াই এটার কারণেই যেন তুমি হুবহু পরীক্ষায় প্রশ্ন কমন পাও। দেখবা আমি বিসিএস এর এই যে 49তম বিসিএস পরীক্ষা গেল গতকালকের আগের দিন শুক্রবার পরীক্ষা গেল। আমি কিন্তু বৃহস্পতিবার রাতে জবের ক্লাস, আমি সন্ধির ক্লাস নিয়েছিলাম। ওই সন্ধির ক্লাস থেকে আমি এমন ভাবে বিশ্লেষণ করে পড়াইছি, তোমাদেরকে আমি দেখাইছি আমার পেজে, যে এক ক্লাস থেকে আমার 2টা প্রশ্ন বিসিএস এ কমন আসছে। মানে আমি সন্ধি পড়াইছি, সন্ধি থেকেও একটা প্রশ্ন কমন আসছে। আবার আমি তোমাদেরকে মানে সন্ধিতে আমি প্রকৃত প্রত্যয়ের মতো শব্দ ভেঙে দিছিলাম, সেখান থেকেও কিন্তু একটা প্রশ্ন কমন আসছে। হৃদয় ফোন আসছে, দেখো তো ফোনটা কাটো, দেখো একটা ফোন আসছে। এরপর একটু আসি। এরপর আমি বলছি যে আমি এই যে ভেঙে ভেঙে পড়াই, তোমরা অবশ্য বিসিএস এর প্রশ্নটা একটু দেখলে দেখবা যে আমি তোমাদেরকে সন্ধি পড়ানোর সময় পড়াই এভাবে যে নীরব নিরোগ নিরক্ত, তাই তিনি নিরস হয়ে ডাক্তার নিরঞ্জনের কাছে চক্ষু রোগের চিকিৎসা নেন। আমি এভাবে ছন্দ করে করে ব্যতিক্রম বিসর্গ সন্ধিগুলো কিন্তু পড়াই যে নীরব নিরোগ নিরক্ত, তাই তিনি নিরস হয়ে ডাক্তার নিরঞ্জনের কাছে চক্ষু রোগের চিকিৎসা নিতে গেলেন। পরীক্ষায় বিসিএস এ প্রশ্ন আসছে নিচের কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ? পরীক্ষা প্রথম অপশনেই ছিল নীরব। তাহলে আমি যে তোমাদেরকে অফলাইনে সন্ধি পড়াই সেখানে কি আমি পড়াইছি না নীরব নিরোগ নিরক্ত নিরস নিরন্ধ্র চক্ষুরোগ? এই যে আমি পড়াই এভাবে এত সুন্দর করে গবেষণা করে পড়াই যেন তোমার পরীক্ষায় হুবহু প্রশ্ন কমন থাকে। তাহলে তোমাকে কি করতে হবে? ক্লাসটা সুন্দরভাবে গুছিয়ে করতে হবে, ক্লাসটা শেয়ার করতে হবে, ভালো জিনিস সবাইকে ছড়াই দিতে হবে। নিজে গোপনে চুপে চাপে আড়ালে যা ক্লাস করা যাবে না। ঠিক আছে? কি বলছি? ক্লাসটা বেশি বেশি শেয়ার করে দিতে হবে। তোমরা যদি ক্লাসটা শেয়ার না করো, যদি পচা জিনিস মার্কেটে বেশি চলে, তাহলে ভালো জিনিস অটোমেটিক্যালি ঢাকা পড়ে যাবে। তাহলে কি হবে? ক্লাস আর নেওয়া হবে না।
তোমাকে কি করতে হবে, আমি তোমাদের কাছে টাকা পয়সা চাই নাই, আমি কোনো প্রাইভেট পড়াইতে চাই নাই, আমি চাইলেই পারতাম 3টা ক্লাস নিয়ে 4 নাম্বার ক্লাসে বলতে পারতাম যে আসো আমার কাছে 1000 টাকা দিয়ে ভর্তি হও তোমরা। আমি কিন্তু এই কথা বলি নাই। আমি সর্বোচ্চ চেষ্টা করি ফুল ডেডিকেশন দিয়ে ক্লাস নেওয়ার। ঠিক আছে, আজকেও আমি অফলাইনে ক্লাস নিয়ে আসছি সিরাজগঞ্জ থেকে। আইসা আমি জবের একটা ক্লাস নিছি, জবের ক্লাস নিয়ে আমি রেস্ট নিতে পারতাম, রেস্ট না নিয়ে আবার দাঁড়ায় গেছি তোমাদের জন্য ক্লাস নিতে। এবং আগামীকালকে কিন্তু আমি ফরিদপুর এবং রাজবাড়িতে অফলাইনে আবার ক্লাস নিতে যাবো সকালে। তাহলে আমি রেস্ট না নিয়ে সারাদিন কেন তোমাদের জন্য ক্লাস নিচ্ছি? তোমাদের ভালোর জন্য, তোমাদের একটু উপকারের জন্য। তো তোমরাও যদি আমাকে একটু উপকার করো, হেল্প করো, সেটা হচ্ছে শেয়ার দিয়ে দিবা, ক্লাসটা মেনশন করে দিবা, তাহলে আমি খুশি, তোমরাও খুশি। ওকে, এখন একটু আসি, আমরা কি বলছিলাম যে বাক্য, বাক্য শব্দটি হচ্ছে তৎসম বা সংস্কৃত ভাষার শব্দ। বাক্য শব্দটি হচ্ছে কোন জাতীয় যদি পরীক্ষা প্রশ্ন আসে তাহলে হবে পারিভাষিক শব্দ, কারণ বাক্য শব্দের ইংরেজি হচ্ছে সেন্টেন্স। ইংরেজি কি? সেন্টেন্স। এরপরে বলছি প্রকরণ। প্রকরণ শব্দ এবং বাক্য শব্দ দুইটি হচ্ছে প্রত্যয়সাধ্য শব্দ, যাকে ভাঙলে পাওয়া যায় বজ্যোগ, বজ্যোগ জ, এবং প্রকরণ শব্দকে ভাঙলে পাওয়া যায় প্রযোগ, ঋযোগ, অন। এগুলো আমি ক্লাসে পড়াইছি, প্রকৃতবর্তের ক্লাসে পড়াইছি। তোমরা যদি চাও তাহলে আমি নেক্সট ক্লাসে প্রকৃতবর্ত নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। ওকে, এরপর একটু সবাই একটু নোট করবা, নোটে লিখবা যে বাক্য জন্মগত অর্থ, এই বাক্য শব্দটির জন্মগত অর্থ বা ভূতপত্তিগত অর্থ লিখবে বাক্য, বাক্য শব্দটির তোমরা লিখবে বাক্য শব্দের ভূতপত্তিগত অর্থ। ভূতপত্তিগত অর্থ, বাক্য শব্দের কি অর্থ? ভূতপত্তিগত অর্থ লিখবে বাক্য শব্দটির, এই বাক্য শব্দটির কি অর্থ? ভূতপত্তিগত অর্থ লিখবে বড় সুকার ভূ, ভূতপত্তি, পত্তিগত, ভূতপত্তিগত অর্থ। বাক্য শব্দটির কি অর্থ? ভূতপত্তিগত অর্থ। বাক্য শব্দটির কি অর্থ? ভূতপত্তিগত অর্থ। সবাই একটু লিখবে বাক্য শব্দটির ভূতপত্তিগত অর্থ কি? কথ্য বা কথিত বিষয়। লিখবে কথ্য, কথ্য বা কথ্য অথবা কথিত বিষয়। বাক্য শব্দের ভূতপত্তিগত অর্থ কি? কথ্য বা কথিত বিষয়। কথ্য অথবা কথিত, কথিত বিষয়। কথ্য অথবা কথিত বিষয়, কথ্য অথবা কথিত বিষয়। তাহলে বাক্য শব্দের ভূতপত্তিগত অর্থ কি? বাক্য শব্দের ভূতপত্তিগত অর্থ হচ্ছে কথ্য বা কথিত বিষয়। বাক্য শব্দের ভূতপত্তিগত অর্থ কি? কথ্য বা কথিত বিষয়। বাক্য শব্দের ভূতপত্তিগত অর্থ কি? কথ্য বা কথিত বিষয়। বাক্য শব্দের ভূতপত্তিগত অর্থ কি? কথ্য বা কথিত বিষয়। সাউন্ড কম আসতেছে। সাউন্ড কম আসতেছে, বেশি কম আসতেছে? হৃদয় একটু তুমি তোমার ফোন দিয়ে একটু চেক দিয়ে দেখো তো সাউন্ড কম আসতেছে কিনা। ওকে, ওকে। ফরমান স্যার আমাদের সাথে যুক্ত আছেন, আমাদের সাথে লিখেছেন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ফরমান স্যার একটু ক্লাসটা বেশি করে শেয়ার করে দেন। ঠিক আছে, ঠিক আছে, ক্লাসটা একটু শেয়ার করে দেন। ওকে, আমরা একটু আসি। তাহলে বাক্য শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? কথ্য বা কথিত বিষয়, কথ্য বা কথিত বিষয়। এরপর একটু আসি, বাক্য লিখবা, বাক্য, 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 সবাই একটু লিখবা বাক্য। বাক্য কোন তত্ত্বের আলোচ্য বিষয়? যে বাক্য এবং প্রকরণ, বাক্য এবং প্রকরণ এগুলো হচ্ছে ব্যাকরণের বাক্য তত্ত্বের আলোচ্য বিষয়। আমরা জানি, আমরা জানি ব্যাকরণের আলোচ্য বিষয় হচ্ছে 4টা। ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টা? 4টা। তাহলে বাক্য, এই বাক্য হচ্ছে ব্যাকরণে, এই বাক্য হচ্ছে ব্যাকরণে বাক্য তত্ত্ব বা পদক্রমে আলোচ্য বিষয়। লিখবে বাক্য, বাক্য তত্ত্ব, বাক্য তত্ত্ব, বাক্য তত্ত্ব অথবা পদক্রম, পদক্রমে আলোচ্য বিষয়, আলোচ্য বিষয়। তাহলে বাক্য কোন তত্ত্বের আলোচ্য বিষয়? বাক্য হচ্ছে পদক্রম বা বাক্য তত্ত্বের আলোচ্য বিষয়। আমাদের সাথে যারা যেই পেজ থেকে যুক্ত আছো সবাই একটু কষ্ট করে শিখা পেজ থেকে কমেন্ট করবা, শিখা পেজ থেকে কমেন্ট করবা, তাহলে আমি তোমাদের সকলের কমেন্ট পড়তে পারবো, সকলের কমেন্ট পড়তে পারবো। তোমরা একটু কষ্ট করে শিখা পেজ থেকে কমেন্ট করো। আমি শুধু শিখা পেজের কমেন্টগুলো পড়ছি, আমার সম্ভব হচ্ছে না সবগুলো পেজের কমেন্ট পড়া, আমার সম্ভব হলে সবগুলোই পড়তাম। ওকে, এরপর একটু লিখবো বাক্য, ভাষার লিখবা ভাষার মূল উপকরণ বলা হয় বাক্যকে। লিখবা ভাষার, ভাষার মূল উপকরণ, মূল উপকরণ, উপকরণ, উপকরণ হচ্ছে বাক্য। ভাষার মূল উপকরণ কি? বাক্য। আরেকটা লিখে রাখবা স্টার দিয়ে, ভাষার, ভাষার মূল উপাদান, মূল উপাদান, ভাষার মূল উপাদান, ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। ভাষার মূল উপাদান ধ্বনি বা বর্ণ, ভাষার মূল উপাদান ধ্বনি বা
বর্ণ। আরেকটা 3 নাম্বার স্টার দিয়ে সুন্দর করে লিখে রাখবা, 3 নাম্বার দিয়ে সুন্দর করে স্টার দিয়ে লিখে রাখবা, ভাষার মৌলিক ভাষার মৌলিক উপাদান হচ্ছে শব্দ। ভাষার মৌলিক উপাদান কি? শব্দ। ভাষার মৌলিক উপাদান কি? শব্দ। তাহলে কি কি বললাম একটু দেখো। ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য, ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি, আর ভাষার মৌলিক উপাদান হচ্ছে শব্দ। এই তিনটা জায়গা থেকে পরীক্ষা প্রশ্ন আসে, আজকের ক্লাস কিন্তু সর্বোচ্চ শেয়ার করে ইউটিউবে সাবস্ক্রাইব করলে কিন্তু পাচ্ছ আমাদের এই আকর্ষণীয় উপহার। এখন পর্যন্ত এই জায়গায় প্রেরকের নাম লেখা আছে, প্রেরক রাশেদুল ইসলাম, রাজাবাজার, ঢাকা, মোবাইল নাম্বার দেওয়া আছে। প্রাপকের নামটা এখনো লিখতে পারি নাই। তাহলে তোমরা সর্বোচ্চ শেয়ার করে, সর্বোচ্চ বন্ধুদেরকে মেনশন করে, কমেন্ট করে এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে নিজেতে নিতে পারো এই আকর্ষণীয় উপহার। এই যে আরো একটা আছে, এই যে বিশাল বড় মোটা সাইজের হেলদি বই, এই বইটাও কিন্তু তুমি কিন্তু উপহার হিসাবে পেয়ে যেতে পারো। তাহলে তোমরা একটু কি করবা, তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দিবা। ভাই হাজারপুর থেকে দেখছি জয় খান, তুমি একটু ক্লাসটা ভাই শেয়ার করে দাও, সকল বন্ধুদেরকে একটু শেয়ার করে দাও, তাহলে তুমিও কিন্তু পাইতে পারো নেক্সট ক্লাসে উপহার। ওকে, তাহলে আমরা একটু আসি, সবাই একটু আসি। তাহলে ভাষা থেকে, ব্যাকরণ, বাক্য থেকে কি বললাম? বাক্য শব্দটি হচ্ছে তৎসম বা সংস্কৃত ভাষার শব্দ। আরেকবার রিভাইজ করতেছি, বাক্য শব্দটি হচ্ছে তৎসম বা সংস্কৃত ভাষার শব্দ। বাক্য শব্দটি কোন জাতীয় যদি প্রশ্ন করা হয় হবে পারিভাষিক শব্দ। বাক্য শব্দের প্রকৃত অর্থ হচ্ছে বচ যোগ জ, আর প্রকরণ শব্দের প্রকৃত অর্থ হচ্ছে প্রযোগ ক্রিযোগ অন। তারপর একটু আসি, বাক্য শব্দের ভূতপত্তিগত অর্থ কি? কথ্য বা কথিত বিষয়। ভাষার মূল উপকরণ কি? বাক্য। ভাষার মূল উপাদান কি? ধ্বনি। ভাষার মৌলিক উপাদান কি? মৌলিক উপাদান হচ্ছে শব্দ। এই ছিল আমাদের মূলত মূল আর মৌলিকের মধ্যে পার্থক্য কি বুঝাই দিব। ভাষার উপাদান উপকরণের উপর একদিন ক্লাস নেব, তখন সবগুলো বিষয় ভেঙে 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 বুঝাবো। ঠিক আছে? ওকে, আমরা একটু আসি, বাক্যের অংশ কয়টি? আমাকে সবাই একটু বলো তো, একটি বাক্যের কয়টা অংশ থাকে? একটি বাক্যের কয়টি অংশ থাকে? একটি বাক্যের কয়টি অংশ থাকে? সবাই একটু জটপট কমেন্ট করো। একটি বাক্যের কয়টি অংশ থাকে? একটি বাক্যের কয়টি অংশ থাকে? সবাই একটু কমেন্ট করো, একটি বাক্যের কয়টি অংশ থাকে? সবাই জটপট একটু কমেন্ট করো, একটি বাক্যের কয়টি অংশ থাকে? শেয়ার ডান, সকল বন্ধুদেরকে একটু মেনশন করো। জয় খান ভাইয়া, সকল বন্ধুদেরকে একটু মেনশন করো। শেয়ার দিয়েছি ভাইয়া। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে ওকে, সোহেলি আক্তার দেখতে পাচ্ছি। আজকের ক্লাস যদি 200 শেয়ার হয়, তাহলে আজকের ক্লাসের কিন্তু সম্পূর্ণ পিডিএফ কিন্তু সবার জন্য উন্মুক্ত থাকবে। ঠিক আছে? ক্লাস শেষে 5 মিনিটের মধ্যে পিডিএফ পেয়ে যাবা আমাদের পেজে। একটু আসো, বাক্যের অংশ কয়টি? বাক্যের অংশ কয়টি? বাক্যের অংশ হচ্ছে 2টি। বাক্যের অংশ কয়টা? 2টা। একটা বাক্যের কয়টি অংশ? একটি বাক্যের 2টি অংশ। এক নম্বর হচ্ছে উদ্দেশ্য বা সাবজেক্ট, আমরা বলি উদ্দেশ্য। এক নম্বরে কি? উদ্দেশ্য। এবং 2 নম্বর হচ্ছে বিধেয়। 2 নম্বরে কি? 2 নম্বর হচ্ছে বিধেয়। উদ্দেশ্য এবং বিধেয়। বাক্যের কয়টা অংশ? বাক্যের 2টি অংশ। বাক্যের কয়টা অংশ? 2টি অংশ। বাক্যের কয়টি অংশ? 2টি অংশ। উদ্দেশ্য এবং বিধেয়, যাকে আমরা বলছিলাম, ছোটবেলায় পড়ছিলাম, একটি বাক্যের 2টি অংশ থাকে, সাবজেক্ট এন্ড প্রিডিকেট। সাবজেক্ট এন্ড প্রিডিকেট। তাহলে আমি যদি বলি, আমি বললাম রাশেদ প্রতিদিন সকালে, আমি বললাম রাশেদ কোথায় যায়? রাশেদ কলেজে যায়। কি বললাম? কোথায় যায়? কলেজে যায়। রাশেদ কোথায় যায়? কলেজে যায়। রাশেদ কোথায় যায়? কলেজে যায়। তাহলে কি লিখলাম? বাক্যে রাশেদ কলেজে যায়। রাশেদ কই যায়? রাশেদ কলেজে যায়। রাশেদ কই যায়? কলেজে যায়। তাহলে একটু খেয়াল করো, এই বাক্যে সাবজেক্ট কে? এই বাক্যে সাবজেক্ট কে? এই বাক্যে সাবজেক্ট হচ্ছে রাশেদ। সাবজেক্ট কে? সাবজেক্ট হচ্ছে রাশেদ। আর এই সাবজেক্ট যা করতেছে সবটাই হচ্ছে প্রিডিকেট। সাবজেক্ট যাই করে সেটাই কি? প্রিডিকেট। তাহলে আমরা বলতে পারি যে এই বাক্যে উদ্দেশ্য হচ্ছে রাশেদ, আর প্রিডিকেট বা বিধেয় হচ্ছে কলেজে যায়। বাক্যে কর্তা সম্পর্কে যা কিছু বলা হয় সেটাকে বলা হয় বিধেয়। সেটাকে কি বলা হয়? বিধেয়। বাক্যে কর্তা সম্পর্কে যা কিছু বলা হয় সেটাকে কি বলা হয়? বিধেয় বলা হয়। বিধেয় বলা হয়। তাহলে বাক্যে কর্তা সম্পর্কে যা কিছু বলা হয় সেটাকে কি বলে? বিধেয় বলে। তাহলে একটি বাক্যে কয়টি অংশ থাকে? একটি বাক্যে 2টি অংশ থাকে। একটি বাক্যে কয়টি অংশ থাকে? একটি বাক্যে 2টি অংশ থাকে। 2টি অংশ থাকে। একটা হচ্ছে উদ্দেশ্য, আর একটা হচ্ছে বিধেয়। ক্লিয়ার? ওকে, সবাই কি ক্লিয়ার? ক্লিয়ার হলে লিখবা ক্লিয়ার। এরপর একটু আসি, তোমাদের কারো নোট করতে হবে না, আমি তোমাদের নোট দিয়ে দিব, তোমরা জাস্ট কমেন্ট করো। আর
কথাগুলো শোনো, তোমরা কি করো, আমি লিখতেছি তোমরাও লিখো, আমি লিখতেছি তোমরাও লিখো, দিন শেষে কি পড়াইছে স্যার, কি পড়াইছে কিছু বুঝি না, স্যার ভালো পড়ায় না, এগুলো করা যাবে না। তোমরা, আমি তো বলছি আমি এইখানে যা লিখছি সব আমি পিডিএফ করে তোমাদেরকে দিয়ে দিব। তোমার কাজ কমেন্ট করা, তোমার কাজ শেয়ার করা, তোমার কাজ ক্লাসে বুঝা, মনোযোগ সহকারে ক্লাসটা বুঝা, ঠিক আছে। সাবজেক্ট এন্ড প্রিডিকেট, তাহলে সাবজেক্ট এন্ড প্রিডিকেট, তাহলে একটি বাক্যে কয়টি অংশ আছে, বাক্যে দুইটি অংশ আছে, কয়টি অংশ আছে, দুইটি। তাহলে একটি বাক্যে গুণ আছে কয়টা, একটি আদর্শ বাক্যে গুণ আছে কয়টা, কমেন্ট করো তো দেখি। একটি আদর্শ বাক্যে গুণ আছে কয়টি, 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 সবাই একটু কমেন্ট করো, একটি আদর্শ বাক্যে গুণ আছে কয়টি, একটি আদর্শ বাক্যে গুণ আছে কয়টি, একটি আদর্শ বাক্যে গুণ আছে কয়টি। তিনটি, অনেকেই কমেন্ট করছো তিনটি, তাহলে একটি আদর্শ বাক্যে গুণ আছে কয়টা, একটা আদর্শ বাক্যে গুণ আছে তিনটা, একটি আদর্শ বাক্যে গুণ আছে কয়টা, দেখো বাক্যে অংশ দুইটা, গুণ হচ্ছে তিনটা, অংশ কয়টা, দুইটা, গুণ আছে কয়টা, গুণ আছে তিনটি, একটি আদর্শ বাক্যে গুণ আছে কয়টি, তিনটি, একটি আদর্শ বাক্যে গুণ আছে কয়টি, তিনটি, একটি আদর্শ বাক্যে গুণ আছে কয়টি, তিনটি। কি কি আমরা একটু দেখি, আকাঙ্ক্ষা, আসক্তি, আর একটা হচ্ছে যোগ্যতা। আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। আগে তুমি আমার ভাষায় শিখো, তারপর আমি তোমাকে বইয়ের ভাষায় শিখাবো। আগে তুমি আমার ভাষায় শিখো, তারপর তুমি বইয়ের ভাষায় অটোমেটিক্যালি বুঝে যাবা। এখন একটু আসি, একটু খেয়াল করো, আকাঙ্ক্ষা কাকে বলে, আকাঙ্ক্ষা কাকে বলে ভাই, বলো তো দেখি আকাঙ্ক্ষা কাকে বলে। আচ্ছা, আকাঙ্ক্ষা কাকে বলে একটু দেখো, আমি তোমাকে জীবন থেকে একদম প্র্যাকটিক্যালি দেখাই আকাঙ্ক্ষা কাকে বলে। আকাঙ্ক্ষা কাকে বলে, একটু আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। আকাঙ্ক্ষা কাকে বলে, বাক্যে গুণ হচ্ছে তিনটা, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। একটু খেয়াল করেন, এই যে আকাঙ্ক্ষা কাকে বলে, আকাঙ্ক্ষা কাকে বলে, আকাঙ্ক্ষা হচ্ছে, মনে করেন আমি ফার্মগেটে ইউসিসির সামনে আমি ক্লাস শেষে একটু রাস্তায় বের হয়েছি, এই সময়ে আমাদের নায়িকা পরিমণি এই জায়গায় বিএমডব্লিউ দিয়ে যাচ্ছিল, যাওয়ার সময় ইউসিসির সামনে গাড়িটা ব্রেক করলো, ব্রেক করে তার গাড়ির জানালার একটু গ্লাসটা নামাইলো, নামে বললো, রাশেদ স্যার আমি না আপনাকে, আমি না আপনাকে, এই বইলা সুন্দর করে গ্লাসটা আবার টান দিয়ে জ্যাম ছেড়ে দিছে, চলে গেল। এখন একটু খেয়াল করেন, এরপর আমার মনে কি হইতে পারে, আমার মনে হইতে পারে, আচ্ছা এরপরে কি যেন বলতে চাইছিল, জ্যামটা ছেড়ে দিল কেন, এরপরে কি যেন বলতে চাইছিল, এই যে আমার পরের পদ যে শোনার ইচ্ছা, এটাকেই মূলত বলা হয় আকাঙ্ক্ষা। তাহলে বাক্যে একটি পদ শোনার পর অপর পদ শোনার যে ইচ্ছাটা থাকে, তাকে বলা হয় আকাঙ্ক্ষা, তাকে কি বলা হয়, আকাঙ্ক্ষা। তাহলে একটু খেয়াল করেন, পরিমণি গ্লাস নামাইলো, রাস্তায় জ্যাম পড়লো, তাই সে গ্লাসটা নামায় বলল, স্যার আমি না আপনাকে, এতটুকু বলার পর জ্যাম ছেড়ে দিছে, সে চলে গেছে। তাহলে এর পরে যে একটা পদ বলতে চাইছে বা এরপর যে একটা বাক্যের অংশ বলতে চাইছে, এই যে শোনার ইচ্ছা, এই শোনার ইচ্ছাটাকে বলা হয় আকাঙ্ক্ষা। কি বলা হয়, আকাঙ্ক্ষা। কি বলা হয়, আকাঙ্ক্ষা। কি বলা হয়, আকাঙ্ক্ষা। ক্লিয়ার? ওকে। এখন আসক্তি কাকে বলা হয়, আসক্তি কাকে বলা হয়, আসক্তি হচ্ছে, মনে করেন এই কথা শোনার পর, এই কথা শোনার পর আমার যে চিন্তা চেতনা হচ্ছে, আমার যে চিন্তা চেতনা হচ্ছে, এরপরে কি বলতে পারে, এরপর কি বলতে পারে, এই যে শোনার ইচ্ছা, এটাকে বলে আকাঙ্ক্ষা। এখন আমার পাশে একজন ছিল, সে বলছে, হ্যাঁ আমাকে যদি বলতো, আমার সামনে যদি গাড়িটা থামাইতো, এই যে তার মনের মধ্যে এইরকম চিন্তা ভাবনা আসার কারণে সে আউলাই গেছে, সে কি করছে, আউলাই গেছে, সে গুছানো নাই, অগুছালো হয়ে গেছে। তাহলে বাক্যের পদগুলো যদি সুবিন্যস্তভাবে সাজানো না থাকে, অগুছালো থাকে, তখন তাকে বলা হয় আসক্তি। কি বলা হয়, আসক্তি। হৃদয়, ফোনে ফোনে একটু খেয়াল করো, হৃদয়। তাহলে বাক্যে যদি পদগুলো সুবিন্যস্তভাবে সাজানো না থাকে, তাকে বলা হয় আসক্তি। কি বলা হয়, আসক্তি। এরপরে আসি যোগ্যতা, এরপরে কি, যোগ্যতা। তাহলে যোগ্যতা কাকে বলে, মনে করেন রিক্সা দিয়ে আসার সময় একজন বলতেছে, মামা দেখেন না আকাশে কি সুন্দর সারি 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 গরুর পাল উড়ে যাচ্ছে, আবার বলতেছে, মামা দেখেন না যে পাখিগুলো কি সুন্দর পানিতে সাঁতার কাটতেছে। তাহলে একটু খেয়াল করেন, স্যার একটু খেয়াল করেন, এই যে আমি বললাম যে এই কথাগুলো, যে গরুরা আকাশে উড়ে, আমি বললাম গরু আকাশে উড়ে, আমি বললাম মাছ কি করে, মাছ আকাশে উড়ে, আমি বললাম মনে করেন পাখিরা সাঁতার কাটে, তাহলে এগুলো কি, এগুলো হচ্ছে বাক্যের যোগ্যতার অভাব, এগুলো কি বাক্যের যোগ্যতার অভাব। এখন একটু আসি, আকাঙ্ক্ষা কাকে বলে, আকাঙ্ক্ষা বলা হয় বাক্যে একটি পদ শোনার পর অপর পদ শোনার যে ইচ্ছা, তাকে বলা হয় আকাঙ্ক্ষা।
বাক্যে একটি পদ শোনার পর অপর পদ শোনার ইচ্ছা কি বলা হয়? আকাঙ্ক্ষা। আসক্তি কাকে বলা হয়? বাক্যের পদগুলো সুবিন্যস্তভাবে সাজানো না থাকলে তাকে কি বলা হয়? তাকে বলা হয় আসক্তি। আর যোগ্যতা কাকে বলা হয়? বাক্যে বাক্যে যদি তার বাক্যে যদি তার অর্থ হারায় তখন তাকে বলা হয় যোগ্যতার অভাব। তাহলে দেখেন একটু আপনি আপনার প্র্যাকটিক্যালি একটু চিন্তা করেন। আপনি এতক্ষণ প্র্যাকটিক্যালি চিন্তা করছি, এখন আমরা একটু খেয়াল করি আমাদের বইয়ের ভাষায় কি বলে। বইয়ের ভাষায় বলছে বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদ শোনার পর অন্য পদ শোনার যে ইচ্ছা তাকেই বলা হয় আকাঙ্ক্ষা। তাহলে আমি যে এক্সাম্পল দিছি, বাক্যে একটি পদ শোনার পর আরেকটি পদ শোনার যে ইচ্ছা তাকে বলা হয় আকাঙ্ক্ষা। তাকে কি বলা হয়? আকাঙ্ক্ষা। তাহলে একটু খেয়াল করেন, তাহলে আকাঙ্ক্ষা কাকে বলে? আমি যদি বলি, যেমন পরিমণি আমাকে বলছে যে আমি তোমাকে আমি তোমাকে এই পর্যন্ত বলে আর সে বলতে পারে নাই, জ্যাম ছেড়ে দিছে, সে চলে গেছে। তাহলে এই যে একটা বাক্য আনকমপ্লিট বাক্য, সে বলছে আমি তোমাকে, এতটুকু বলার পর আর সে কিছু বলতে পারে নাই। তাহলে এই যে এরপরে কি বলতে পারে, এই যে জানার যে কৌতূহল বা ইচ্ছা, এটাকে বলা হয় আকাঙ্ক্ষা। তাহলে আমরা কি বলছি? বাক্যে একটি পদ শোনার পর অপর পদ শোনার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে কি বলা হয়? আকাঙ্ক্ষা বলা হয়। তাহলে আমি তোমাকে, অথবা আমি যদি বলি মামা বাজারে, অথবা তুমি আমাকে, তাহলে এগুলো কি? এই যে একটা পদ শোনার পর অপর পদ শোনার যে ইচ্ছা তাকে বলা হয় আকাঙ্ক্ষা। সবাইকে ক্লিয়ার? বুঝছি। লেখা একটু বড় করেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, লেখা বড় করে দিচ্ছি। ওকে, বাক্যে একটি পদ লেখার পর অপর পদ আরেকটি লেখার ইচ্ছাকে বলা হয় আকাঙ্ক্ষা। আমার কথা কি ক্লিয়ার বোঝা যায়? তোমার তো লিখতে হবে না, তোমাকে কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে। লিখা তো আমি তোমাকে পিডিএফ পাঠাই দিব। আমি বোর্ডে যা লিখছে পিডিএফ পাঠিয়ে দেবো, তুমি জুম দিয়ে বড় করে লিখতে পারবা। ঠিক আছে? ওকে, এখন একটু আসি, আমরা বলছি আসক্তি জিনিসটা কি? আমরা বলছিলাম যে বাক্যের পদগুলো যদি সুবিন্যস্তভাবে সাজানো না থাকে তাকে বলা হয় আসক্তি। তাহলে বাক্য কমপ্লিট হয়েছে কিন্তু বাক্যের পদগুলো সাজানো নাই, তাহলে এটা কি বাক্য বলা যাবে? যাবে না। কি বলা যাবে না? বাক্য বলা যাবে না। তাহলে একটু খেয়াল করেন, লেখা আছে বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসই মূলত হচ্ছে আসক্তি। যেমন আমি যদি বলি যে শিক্ষক পড়ালেন মনোযোগ দিয়ে ছাত্রদের, কিন্তু এই বাক্যটা যদি আমি এভাবে বলি শিক্ষক ছাত্রদের মনোযোগ দিয়ে পড়ালেন, তাহলে এটা হচ্ছে সঠিক বাক্য। কিন্তু এই বাক্যটা কি নাই? এই বাক্যটায় সুশৃঙ্খলভাবে নাই, পদগুলো সুন্দরভাবে সাজানো নাই। তাহলে বাক্যের পদগুলো যদি সুবিন্যস্তভাবে সাজানো না থাকে তাকে বলা যাবে না আসক্তি। সেই বাক্যে কিসের অভাব আছে? আসক্তির অভাব আছে। সেই বাক্যে কিসের অভাব আছে? আসক্তজনিত সমস্যা আছে। তাহলে দেখেন তো, এই বাক্য লিখছে বাক্যে শিক্ষক বলছে শিক্ষক পড়ালেন মনোযোগ দিয়ে ছাত্রদের, হওয়ার কথা ছিল শিক্ষক ছাত্রদের মনোযোগ দিয়ে পড়ালেন। শিক্ষক ছাত্রদের কি করলেন? মনোযোগ দিয়ে পড়ালেন। তাহলে বাক্যের পদগুলো সুবিন্যস্তভাবে যদি সাজানো হয় তাহলে সেটা হবে আসক্তি। সেটা কি হবে? সেটা হবে আসক্তি। এরপরে আসি যোগ্যতা কাকে বলে। বাক্যের পদগুলো সঠিক যোগ বা সম্পর্ক স্থাপনের জন্য পদের মাধ্যমে পারস্পরিক সম্পর্ক বা উপযুক্ততা থাকলে তাকে বলা হয় যোগ্যতা। কঠিন করার দরকার নাই, সহজে দেখেন লেখা আছে অর্থাৎ, একটু খেয়াল করেন, লেখা আছে দেখেন, লেখা আছে অর্থাৎ বাক্যের এক পদ অন্য পদের সঙ্গে অর্থের দিক থেকে এবং ব্যাকরণগতভাবে মানানসই, কি বলছে? মানানসই হলেই তাকে বলবে বাক্যের যোগ্যতা। এই দেখেন একটু খেয়াল করেন, আমি যদি বলি মনে করেন আমি বললাম মাছ আকাশে উড়ে। মাছ আকাশে উড়ে, তাহলে মাছ কি আকাশে উঠতে পারে? পারে না। মাছ আকাশে উঠতে পারে না, তাহলে এটা কিসের অভাব? এটা হবে যোগ্যতার অভাব। মাছের যোগ্যতা নাই আকাশে উড়ার। মাছের কি নাই? মাছের যোগ্যতা নাই আকাশে উড়ার। মাছের যোগ্যতা নাই আকাশে উড়ার। অথবা আমি যদি মনে করেন আমি বললাম মামা মাটিতে সাঁতার কাটে। মামা কি করে? মাটিতে সাঁতার কাটে। মাটিতে সাঁতার কাটে। অথবা আমি যদি বলি গরু মাংস খায়। গরু বানানটা আগে এভাবে ছিল, এখন হবে এভাবে। গরু মাংস খায়। গরু কি খায়? মাংস খায়। গরু কি মাংস খায়? গরু তো ঘাস খায়। মানুষ মাংস খায়, তাহলে গরু কি খায়?
মাংস খায়, আমি লিখলাম গরু মাংস খায়, তাহলে এই বাক্যটা কি হবে? এটা হচ্ছে অর্থগত অভাব আছে, যোগ্যতার অভাব আছে। গরুর যোগ্যতা নাই মাংস খাওয়ার, গরুর যোগ্যতা আছে কি? ঘাস খাওয়ার। মানুষের যোগ্যতা আছে মাংস খাওয়ার। এই যোগ্যতার সাথে আবার 6টা জিনিস জড়িত আছে। যোগ্যতার সাথে 6টা জিনিস জড়িত আছে। কয়টা জিনিস জড়িত আছে? যোগ্যতার সাথে, ব্যাকরণের যোগ্যতার সাথে 6টি জিনিস জড়িত আছে। কয়টা জিনিস জড়িত আছে? যোগ্যতার সাথে 6টি জিনিস জড়িত আছে। লিখবেন যোগ্যতার সাথে 6টি জিনিস জড়িত আছে। কয়টা জিনিস জড়িত আছে? 6টা। কয়টা? 6টা। সবাই একটু লিখবেন যোগ্যতার সাথে 6টি জিনিস জড়িত আছে। এক নম্বরে সবাই একটু লিখবেন, এক নম্বরে সবাই একটু লিখবেন রীতিসিদ্ধ অর্থবাচকতা। সবাই একটু লিখবেন রীতিসিদ্ধ, সবাই একটু লিখবেন, সবাই লিখবেন এখন রীতিসিদ্ধ অর্থবাচকতা। রীতিসিদ্ধ অর্থবাচকতা লেখার দরকার নাই, যদি নোট করেন লেখার দরকার নাই। কি লিখছেন? না, কাটে বানানে চন্দ্রবিন্দু হবে। হ্যাঁ, কাটে বানানে চন্দ্রবিন্দু হবে, উড়ে বানানে দিতে হবে না, কাটে। মাছ কি করে? মাছ আকাশে সাঁতার কাটে, সরি আকাশে না, মাছ কোথায় সাঁতার কাটে? মাছ পানিতে সাঁতার কাটে, কিন্তু আমরা বলছি মাছ আকাশে উড়ে উড়ে উড়ে। মাছ কি করে? মাছ আকাশে উড়ে। উড়ে বানানো চন্দ্রবিন্দু দিতে হবে না, কাটে বানানো চন্দ্রবিন্দু দিলেই হবে। মাছ কি করে? মাছ আকাশে উড়ে, গরু আকাশে উড়ে। ঠিক আছে, এগুলো কি? এগুলো হচ্ছে এগুলো চন্দ্রবিন্দু নাই, এটা ভুলে হয়েছে ভাই। একটু দেখেন, আমরা বলছি যোগ্যতার সাথে 6টি বিষয় জড়িত। কয়টি বিষয় জড়িত? 6টি বিষয় জড়িত। আমরা বলছি রীতিসিদ্ধ অর্থবাচকতা। 2 নম্বরে একটু লিখবেন, 2 নম্বরে লিখবেন দুর্বোধ্যতা। 2 নম্বরে লিখবেন দুর্বোধ্যতা। সবাই লিখেন, সবাই দুর্বোধ্যতা। 3 নম্বরে লিখবেন, 3 নম্বর সবাই একটু লিখবেন বাগধারার শব্দ পরিবর্তন। লিখবেন বাগধারায় শব্দ পরিবর্তন, বা বাগধারার শব্দ পরিবর্তন। 4 নম্বর একটু লিখবেন যে বাগধারা শব্দ পরিবর্তন। তারপর লিখবেন বাহুল্য দোষ। লিখবেন বাহুল্য দোষ। সবাই একটু লিখবেন বাহুল্য দোষ। এবং 5 নম্বরে লিখবেন, 5 নম্বরে সবাই একটু লিখবেন উপমাগত ভুল প্রয়োগ। উপমাগত ভুল প্রয়োগ। উপমার কি প্রয়োগ? উপমাগত ভুল প্রয়োগ। উপমাগত ভুল প্রয়োগ। তারপর 6 নম্বরে লিখবেন, 6 নাম্বার উপমাগত ভুল প্রয়োগ। তারপর লিখবেন যে গুরুচণ্ডালী দোষ। সবাই একটু লিখবেন গুরুচণ্ডালী দোষ। গুরুচণ্ডালী দোষ। তাহলে একটা বাক্যের মধ্যে কয়টা? দুর্বোধ্যতা কি বলতেছি? দুর্বোধ্যতা একটা বলতেছি কি? আসেন একটু। 1 নম্বরে আমরা বললাম দুর্বোধ্যতা, রীতিসিদ্ধ অর্থবাচকতা। 2 নম্বরে দুর্বোধ্যতা, বাগধারায় শব্দ পরিবর্তন, বাহুল্য দোষ, আর একটা হচ্ছে উপমাগত ভুল প্রয়োগ, আর একটা হচ্ছে গুরুচণ্ডালী দোষ। এগুলো হচ্ছে আমাদের যোগ্যতার সাথে জড়িত। দেখেন রীতিসিদ্ধ অর্থবাচকতা কি? রীতিসিদ্ধ অর্থবাচকতা হচ্ছে যেই শব্দকে ভাঙলে বা প্রকৃতপ্রত্যয় করলে তার ব্যবহারিক অর্থ আর আক্ষরিক অর্থ এক হয় না, তাকে বলা হয় রীতিসিদ্ধ অর্থবাচকতা। যেমন আমি যদি বলি তৈল, আমি কি বললাম? তৈল শব্দটাকে প্রকৃতপ্রত্যয় করলে কি হবে? তৈল শব্দটাকে প্রকৃতপ্রত্যয় বলেন তো কি হবে? হবে তিল যোগ শয়ন। তাহলে একটু খেয়াল করেন তো, এই যে তিল যোগ শয়ন আর হচ্ছে তৈল, দুইটার কি শব্দের অর্থ ঠিক আছে? তাহলে প্রকৃতপ্রত্যয় করলে শব্দের অর্থ এবং ব্যবহারিক অর্থ যখন এক হয় না, তখন তাকে বলা হয় রীতিসিদ্ধ অর্থবাচকতা। এরপর আমি বললাম দুর্বোধ্যতা। কি বললাম? দুর্বোধ্যতা। তাহলে দুর্বোধ্যতা জিনিসটা কি? দুর্বোধ্যতা জিনিসটা হচ্ছে যে এমন একটা শব্দ আমি ব্যবহার করলাম, তুমি আমার সাথে, হ্যাঁ, এমন একটা আমি শব্দ ব্যবহার করলাম যেই শব্দটা কি হয়েছে, যেই শব্দটার আপনি অর্থ বুঝতেছেন না, বা এই শব্দটার ব্যবহার বাংলা ভাষায়
ব্যবহার খুব বেশি নাই। যেমন আমি যদি বলি তুমি আমার সাথে কি করেছো, প্রপঞ্চ করেছো। তুমি আমার সাথে কি করেছো, তুমি তুমি আমার সাথে, আমার সাথে, আমার সাথে, তুমি আমার সাথে কি করেছো, প্রপঞ্চ করেছো, প্রপঞ্চ করেছো, প্রপঞ্চ করেছো। তুমি আমার সাথে কি করেছো, প্রপঞ্চ করেছো। তুমি আমার সাথে কি করেছো, প্রপঞ্চ করেছো। তুমি আমার সাথে কি করেছো, প্রপঞ্চ করেছো। ভাই ক্লাসে আছি। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, ক্লাসে আছি ভাই। জি জি জি। তাহলে আমি বলছি তুমি আমার সাথে কি করেছো, প্রপঞ্চ করেছো। তুমি আমার সাথে কি করেছো, প্রপঞ্চ করেছো। নাও 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 নাও। তুমি আমার সাথে কি করেছো, প্রপঞ্চ করেছো। তাহলে এখানে একটু খেয়াল করেন যে প্রপঞ্চ শব্দটা যে আমি বললাম, এই প্রপঞ্চ শব্দের ব্যবহারিক অর্থে আমরা বাংলা ভাষায় প্রপঞ্চ শব্দের অর্থ আমরা কি পাই, বুঝি, কিছু বুঝি, বুঝি না। কিন্তু প্রপঞ্চ শব্দের অর্থ হচ্ছে ছলনা। প্রপঞ্চ শব্দের অর্থ কি, ছলনা, অথবা লিখতে পারেন মায়া, মায়া অথবা জাদু, থাকে না এরকম। প্রপঞ্চ শব্দের অর্থ হচ্ছে মায়া, ছাতুরি, জাদু, এরকম অনেক কিছু। তাহলে তুমি আমার সাথে কি করেছো, ছলনা করেছো। আমি যদি এই কথাটা বলতাম তুমি আমার সাথে ছলনা করেছো, তাহলে এটার উত্তর কি হইতো, রাইট হইতো। যখন আমি বলছি তুমি আমার সাথে কি করেছো, প্রপঞ্চ করেছো, তখন এই প্রপঞ্চ শব্দের অর্থ আমরা খুঁজে পাচ্ছি না। তাই এই ক্ষেত্রে এখানে এই শব্দটি হবে দুর্বোধ্যতার অভাব। কি হবে, দুর্বোধ্যতার অভাব। বাগধারায় শব্দের অর্থের পরিবর্তন। যেমন আমি যদি বলি বনে ক্রন্দন, হবে কি অরণ্যে রোদন। তাহলে এই যে শব্দগুলো আছে বাগধারার মাধ্যমে কি হয়, শব্দের অর্থের পরিবর্তন হয়ে যায়। তাহলে এই যে বাগধারার মাধ্যমে কি হয়ে যায়, শব্দের অর্থের পরিবর্তন হয়। এরপর সেই বাহুল্য দোষ। বাহুল্য দোষটা কি, একটা শব্দে একটা বাক্যের মধ্যে আপনি যে কয়টা শব্দের প্রয়োজন আপনি ও কয়টাই ব্যবহার করবেন, এর বেশি যদি ব্যবহার করেন মানে বাক্যের মধ্যে অবাঞ্ছিত বা অতিরিক্ত যদি কোনো শব্দের ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় বাহুল্য দোষ। কি বলা হয়, বাহুল্য দোষ। যেমন আমি যদি বলি একটা বাক্য বললাম, মনে করেন আমি একটা বাক্য বললাম, বাক্যটা এরকম হওয়ার কথা ছিল যে বাক্যটা আমি বলতে পারতাম যে সকল আলেম উপস্থিত আছেন, অথবা আলেমগণ উপস্থিত আছেন, কিন্তু বাক্যটা এভাবে হয়ে গেল সকল আলেমগণ, সকল আলেমগণ উপস্থিত আছেন, উপস্থিত আছেন। বাক্যে বললাম সকল আলেমগণ কি আছেন, উপস্থিত আছেন, সকল আলেমগণ কি আছেন, উপস্থিত আছেন। তাহলে দেখেন তো একটু, এই বাক্যটাতে আমি বলছি একবার সকল, আবার বলছি গণ, সকল একবার বলছি, গণ একবার বলছি। তাহলে একটু খেয়াল করেন এই সকলটা কি, সকলটা কি, সকলটা হচ্ছে একটা বহুবচন। আবার আমি বলছি গণ, তাহলে এইটা কি, এটা একটা বহুবচন। তাহলে হয় আমি বলতে পারতাম আলেমগণ উপস্থিত আছেন, অথবা আমি বলতে পারতাম সকল আলেম উপস্থিত আছেন। হয় বলতে পারতাম সকল আলেম উপস্থিত আছেন, অথবা আমি বলতে পারতাম আলেমগণ উপস্থিত আছেন। তার মানে একটা আমি অতিরিক্ত ব্যবহার করছি, একটাকে কি করছি, অতিরিক্ত, অতিরিক্ত শব্দ ব্যবহার। তাহলে অতিরিক্ত শব্দ ব্যবহার করার কারণে এটা কি হয়েছে, এটা হবে বাহুল্য দোষ। এটা কি হবে, বাহুল্য দোষ। এরপরে আছে উপমাগত ভুল প্রয়োগ। আমরা দেখবেন কবি সাহিত্যিকরা বা বিভিন্ন শিল্পীরা কি করে, উপমা দেয়, উপমা দেয়, কি দেয়, উপমা দেয়। যেমন একটা গান আছে এরকম, যে হৃদয়ের মন্দিরে আছো বসে তুমি এ ব্যথা প্রাণে নাহি সয়, সখী ভালোবাসা কারে কয়, সখী ভালোবাসা কারে কয়, হৃদয়ের মন্দিরে আছো বসে তুমি এ ব্যথা প্রাণে নাহি সয়। তাহলে বলছে হৃদয়ের মন্দিরে আছো বসে তুমি এ ব্যথা প্রাণে নাহি সয়। তাহলে বলছে কি হৃদয়ের মন্দিরে, কি বলছে, হৃদয়ের মন্দিরে। দেখেন একটু খেয়াল করেন, হৃদয়ের মন্দিরে, হৃদয়ের মন্দিরে, মন্দিরে, হৃদয়ের মন্দিরে আছো বসে তুমি। তাহলে হৃদয়ের মন্দিরে কি আছে, বসে আছে। আচ্ছা মন্দিরে কি বসে থাকা যায়, অবশ্যই বসে থাকা যায়। মন্দিরে কি করা যায়, বসে থাকা যায়। মন্দিরে কি করা যায়, বসে থাকা যায়। হৃদয়, ফোন আসছে একটু দেখো না। হৃদয়ের মন্দিরে কি করে, বসে থাকা যায়। হৃদয়ের মন্দিরে কি করা যায়, বসে থাকা যায়। কিন্তু আমি যদি বলি আমার হৃদয়ে, আমার হৃদয়ে আশার বীজ উপ্ত হইল, কি বলছি, আমার হৃদয়ে আশার বীজ, আমার হৃদয়ে আশার বীজ উপ্ত হইল, আশার, আশার বীজ, আশার বীজ কি হইল, উপ্ত হইল। বা আমি যদি বলি হৃদয় মন্দিরে, আমি বললাম আমার হৃদয় মন্দিরে, আমি বললাম আমার হৃদয় মন্দিরে, আমি বললাম আমার, আমার হৃদয় মন্দিরে,
হৃদয় মন্দিরে, আমার হৃদয় মন্দিরে কি হইল? আশার বীজ, আশার বীজ উক্ত হইল। আমার হৃদয় মন্দিরে কি হইল? আশার বীজ উক্ত হইল। আমার হৃদয় মন্দিরে কি হইল? আশার বীজ উক্ত হইল। হৃদয় মন্দিরে কি হয়েছে? আশার বীজ উক্ত হয়েছে। হৃদয় মন্দিরে কি হয়েছে? আশার বীজ উক্ত হয়েছে। হৃদয় মন্দিরে কি হয়েছে? আশার বীজ উক্ত হয়েছে। তাহলে একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন যে আমার হৃদয় মন্দিরে আশার বীজ, তাহলে মন্দিরের মধ্যে আমরা জানি বসে থাকা যায়। এটা কবিরা, সাহিত্যিকরা বা লেখকরা, গীতিকাররা সুন্দর করে, তারা সুন্দর করে উপমা ব্যবহার করছেন। যেমন দেখেন, আমাদের একটা বাংলা সোনার তরী কবিতা আছে, এটা রূপ করতে বলছে, রূপ করতে বলছে, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা। এই যে উপমা ক্ষেত্রে বলতেছে ধান কাটা হলো সারা, সে কি ধান বুঝাচ্ছে? বুঝাচ্ছে কি? তার সাহিত্যকর্ম। সোনার তরী দিয়ে কি বুঝাচ্ছে? তার সাহিত্যকর্ম। তাহলে এগুলো উপমার ক্ষেত্রে কবি সাহিত্যিকরা সঠিক ব্যবহার করছে। কিন্তু আমরা যখন ব্যবহার করতে যাই, আমি একটু ঢং করে বলতে গেলাম যে আমার আশার হৃদয়ে, আমার হৃদয় মন্দিরে কি হয়েছে? আশার বীজ উক্ত হয়েছে। আমি বললাম আমার হৃদয় মন্দিরে কি হয়েছে? আশার বীজ উক্ত হয়েছে। আমার হৃদয় মন্দিরে কি হয়েছে? আশার বীজ উক্ত হয়েছে। তাহলে একটু খেয়াল করেন, এখানে আমি বলছি হৃদয় মন্দিরে কি হয়েছে? বীজ, বীজ, এই যে আশার বীজ, বীজ উক্ত হয়েছে। বীজ মুক্ত মানে কি? মন্দিরের মধ্যে কি গাছ লাগানো যায়? বীজ লাগানো যায়? গাছ লাগানো যায়? বীজ লাগানো যায়? যায় না। গাছ লাগানো যায় না, বীজ লাগানো যায় না। তাহলে এই যে গাছ লাগানো যায় না, বীজ লাগানো যায় না, হৃদয় মন্দিরে এগুলো করা যায় না। হৃদয়ের মন্দিরে শুধু বসে থাকা যায়। তাহলে হৃদয়ের মন্দিরে আছো বসে তুমি, মানে বসে থাকো, কিন্তু গাছ টাছ লাগাও না। তার মানে এটা কি? উপমাগত ভুল প্রয়োগ। এটা কি? এটা হচ্ছে উপমাগত ভুল প্রয়োগ। এটা কি? উপমাগত ভুল প্রয়োগ। এরপর আসি গুরুচণ্ডালী দোষ। হৃদয়, ল্যাপটপে চার্জ নাই, বন্ধ হয়ে গেল। চার্জার কই? পাইছি 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 পাইছি, একদম পিসি লো, বন্ধ আছে আছে আছে। এটা খেয়াল করবা না, চার্জে দিতে হয় যে, আমার মনে ছিল না তো। কি হয়েছে, কি হয়েছে? ওকে, একটু আসি। তাহলে আমার হৃদয় মন্দিরে কি? যে আশার বীজ উক্ত হয়েছে। এরপর আছে গুরুচণ্ডালী দোষ। গুরুচণ্ডালী দোষ কি? একটা শব্দের মধ্যে, একটু খেয়াল করেন, একই শব্দের মধ্যে, একই একই বাক্যের, একই রচনা বা একই বাক্যের মধ্যে যদি একাধিক ভাষার শব্দের ব্যবহার থাকে, সেগুলোকে বলা হয় গুরুচণ্ডালী দোষ। একটা শব্দের মধ্যে বা একই রচনার মধ্যে যদি একাধিক ভাষার ব্যবহার থাকে, তাকে বলা হয় গুরুচণ্ডালী দোষ। তাকে কি বলা হয়? গুরুচণ্ডালী দোষ। যেমন আমি যদি বলি গরুর গাড়ি, আমি না বলে যদি বলি গরুর শটক, গরুর গাড়ি হওয়ার কথা ছিল কি? গরুর গাড়ি। গরুর গাড়ি না হয়ে হয়ে গেল, মনে করেন যে গরুর গাড়ি না হয়ে হয়ে গেল গরুর শটক, শটক। তাহলে এটা কি? এটা হচ্ছে ভুল। এটা কি? ভুল। রাইট কি হবে? রাইট হবে, রাইট হবে গরুর গাড়ি। রাইট কি হবে? গরুর, গরুর গাড়ি, গরুর গাড়ি। কারণ এক একটা এক এক ভাষার শব্দ। এরকম হতে পারে, যেমন আমরা বলতে পারি মরা পোড়া, আমরা মরা, সরি, সাবদাহ, সাবদাহ না বলে আমরা বলতে হবে কি? মরাদাহ। আমরা যেমন বলতে পারি, যেমন আমরা বলতে পারি কি? এরকম আরো হইতে পারে। ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে আমাদের একই একই রচনার মধ্যে একাধিক ভাষার ব্যবহারকে বলা হয় গুরুচণ্ডালী দোষ। কি বলা হয়? গুরুচণ্ডালী দোষ, গুরুচণ্ডালী দোষ। আমাদের সাথে ফরমান স্যার যুক্ত আছে, লিখেছে বাংলার বস রাশেদ স্যার, অসংখ্য ধন্যবাদ। এরকম প্রশংসা পেতে ভালো লাগে, সবারই ভালো লাগে। চেষ্টা করছি ভালোভাবে পড়ানোর, আশা করি তোমরা ভালো কিছু করতে পারবে। তোমরা ভালো কিছু করলেই আমার সার্থকতা। ঠিক আছে? ওকে, তাহলে এ পর্যন্ত কি সবাই ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকো সবাই লিখবা ক্লিয়ার। শটক মানে কি? শটক মানে গাড়ি, শটক মানে গাড়ি। গাড়িকে আমরা বলছি কি? শটক। তার মানে অন্য ভাষার শব্দ। তাহলে একটা রচনার মধ্যে দুই ভাষার শব্দ আসা যাবে না। যেভাবে লিখলে সাধু ভাষায় লিখলে সাধু ভাষায় লিখবা, তৎসম শব্দ দিয়ে লিখলে তৎসময় লিখবা। ঠিক আছে? তাহলে একই একই শব্দের মধ্যে, একই একই রচনার মধ্যে একাধিক ভাষার শব্দে ব্যবহার করা যাবে না। লিখেছেন? ওকে, এরপরে আসি আমরা। এরপর হচ্ছে আমাদের শিক্ষা সাজেশন। আমি যেভাবে পড়াই সেভাবে কিন্তু আমি শিক্ষা সাজেশনে তৈরি করেছি। আমি যে এক্সাম্পলগুলো দেই, যেভাবে টেকনিকগুলো দেই, আমার সাজেশনে কিন্তু আমি এগুলো দেওয়ার চেষ্টা করেছি। আমি আমার সাজেশনে গল্প করে, কবিতা করে, আপনাদেরকে যেভাবে গান দিয়ে আমি চেষ্টা করি বিভিন্ন টেকনিক বা কৌশলের মাধ্যমে শেখানোর। এইভাবে বিভিন্ন টেকনিক এবং কৌশলের মাধ্যমে কিন্তু আমি আমার এই শিখা শিখা ফাইনাল সাজেশন এবং মডেল টেস্ট বইটা তৈরি করেছি। এই বইটা আপনারা যারা প্রি অর্ডার করতে চান, প্রি অর্ডার মানে অগ্রিম অর্ডার করতে চান, আপনারা কিন্তু চাইলে আমাদের এই
আমাদের এই 0181 এই নাম্বারে বিকাশ নগদ রকেটের মাধ্যমে 250 টাকা পাঠিয়ে আপনি আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার এবং বিকাশ নাম্বারের লাস্টের 4 ডিজিট অর্ডার করে কিন্তু আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আপনার ঠিকানায় বই পৌঁছে যাবে। তো যারা যারা আমাদের এই বইটি প্রি অর্ডার করতে চান তারা অবশ্যই আমরা আগামী 13 তারিখ পর্যন্ত প্রি অর্ডার নিব। আমরা 13 তারিখ পর্যন্ত ইনশাল্লাহ প্রি অর্ডার নিব। এরপরে আমরা বইটা একটু সবাইকে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাই একটু বইটা প্রি অর্ডার করে ফেলেন, দ্রুত প্রি অর্ডার করে ফেলেন, কারণ আমরা বইটা খুব দ্রুত শিক্ষার্থীদের হাতে দিতে চাচ্ছি। যারা যারা প্রি অর্ডার করেন নাই, আপনার ক্লাস করলে কঠিন সব সহজ হয়ে যায়, দোয়া করি আল্লাহ আপনাকে ভালো রাখুক। আমার ক্লাস করলে যেমন কঠিন ক্লাস সহজ হয়ে যায়, ইভেন আমার যদি আপনি বইটা কিনেন বা সাজেশনটা কিনেন, আপনার কাছে আমি কথা দিচ্ছি আমার বইয়ে আমি আরো বেশি গুছানোর চেষ্টা করেছি। ক্লাসে হয়তো সময় থাকে না, সুযোগ থাকে না, সবগুলো বিষয় মন খুলে বলতে পারি না, কিন্তু বইয়ের মধ্যে আমি চেষ্টা করেছি সব গুছিয়ে দেওয়ার। তো যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন তাদেরকে আমি বলবো যে আপনারা একটু কষ্ট করে হলো বইটা সংগ্রহ করে নেবেন। বইটা সংগ্রহ করে নেবেন, তাহলে আপনারা কি করতে পারবেন, বইয়ের মধ্যে বিভিন্ন টেকনিক দেয়া আছে। যদি আপনাদের ভালো লাগে, ইনশাল্লাহ আমারও ভালো লাগবে। আমি চেষ্টা করেছি বইটাতে কি কি আছে দেখেন একটু। বইটাতে ফার্স্ট পেপার আছে, সেকেন্ড পেপারের ব্যাকরণ আমি যেভাবে পড়াচ্ছি ব্যাকরণ এভাবেই আছে। তারপর বইটাতে কি আছে, বইটাতে সেকেন্ড টাইমারদের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বিউপির জন্য আলাদা করে 20 পেজ আছে, লেখা আছে এগুলো শুধু স্পেশালি সেকেন্ড টাইমারদের জন্য, ঠিক আছে। এরপরে বইয়ের শেষে নার্সিং শিক্ষার্থী, নার্সিং এবং সকল বিশ্ববিদ্যালয় ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য 60 সেট মডেল টেস্ট আছে। মডেল টেস্ট ভাই, আপনারা 200 টাকা দিয়ে মডেল টেস্টও কিনেন, আমি জানি, আমি নিজেও কিনছি, 200 টাকা দিয়ে মডেল টেস্ট কিনেন, অথচ এইটাতে 180 পেজের প্রায় 180 পেজের বই। এই বইটাতে ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, বিরোচন অংশ সব, তারপর পারিভাষিক শব্দ, আমাদের বিরোচন অংশ আছে, সাথে কি আছে, বিরোচন অংশ আছে। এই সকল সবকিছু সহ এই বইটার দাম মাত্র 200 টাকা, কুরিয়ার চার্জ 50 টাকা। যদি কারো অর্ডার করতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে 01814443392 নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন। একসাথে একাধিক বই অর্ডার করলে কুরিয়ার চার্জ ফ্রি, ঠিক আছে। আর এই বইটা আমি সামনেবার থেকে এই বইটা ধরে ধরে আপনাদেরকে পড়াবো, ঠিক আছে। সবাই একটু বইটা সংগ্রহ করে নেবেন। ওকে, এখন একটু আসি আমরা বিগত বছরের প্রশ্ন। কেউ কিছু বলছে না, এই বাক্যটি অস্তিবাচক করো। দেখেন আপনাদের বাক্য প্রকরণ থেকে পরীক্ষা প্রশ্ন আসে কয় ধরনের আসে, কোনটা অস্তিবাচক, কোনটা নেতিবাচক, কোনটা অ্যাফার্মেটিভ, কোনটা নেগেটিভ। আবার প্রশ্ন আসে যে বাক্যটাকে সরল বাক্য থেকে জটিল বাক্য করো, জটিল বাক্য থেকে সরল বাক্য করো, ঠিক আছে। আবার পরীক্ষায় প্রশ্ন আসে যে নিচের কোনটি কোন বাক্য, সরল বাক্য, যৌগিক বাক্য না জটিল বাক্য, ঠিক আছে। এই জায়গা থেকে পরীক্ষা প্রশ্ন আসে। তাহলে আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ আমরা সহজেই করতে পারি, মানে কোনটা হাবোধক কোনটা না বোধক, এই জিনিসগুলো আমাদের বোঝার মতো অ্যাবিলিটি ইনশাল্লাহ হয়েছে। আমরা একটু দেখি যে কেউ কিছু বলছে না, এই বাক্যটি অস্তিবাচক, মানে হচ্ছে অ্যাফার্মেটিভ করো, এটা নেগেটিভ আছে, এখন তোমাকে এটা অ্যাফার্মেটিভ করতে হবে, ঠিক আছে। এখন একটু আসি, বলছে কেউ কিছু বলতে চাইছে, আবার বলছে এটা হবে না। তারপর আছে কেউ কিছু না বলে থাকছে না, কেউ কিছু বলছে কেউ কিছু বলছে না, মানে এই কেউ কিছু বলছে না এটাকে আমাকে অ্যাফার্মেটিভ করতে হবে। তাহলে দেখো এগুলো হচ্ছে না, তাহলে সবাই চুপচাপ, তার মানে কেউ কিছু বলছে না, তার মানে এটাকে অ্যাফার্মেটিভ করতে গেলে, মানে এটাকে অস্তিবাচক করতে গেলে কি করতে হবে, এটা করতে হবে সবাই চুপ। রাইট অ্যান্সার কি হবে, রাইট অ্যান্সার হবে সবাই চুপ। সবাই একটু দ্রুত কমেন্ট করো, সবাই একটু দ্রুত কমেন্ট করো। তাহলে সবাই চুপ, রাইট অ্যান্সার কি হবে, সবাই চুপ। এরপরে প্রশ্নটা আসি একটু, বলছে সে অপরাধ করেনি, নেতিবাচক বাক্যটিকে অস্তিবাচক করো। তার মানে এই বাক্যটা আছে নেগেটিভ, এটাকে অ্যাফার্মেটিভ করে দিতে হবে। সে অপরাধ করেনি, এই বাক্যটা রাইট অ্যান্সার কি হবে, সবাই একটু দ্রুত কমেন্ট করেন, এই বাক্যটা রাইট অ্যান্সার কি হবে, 2 নম্বরটা রাইট অ্যান্সার কি হবে।
2 নম্বরটা রাইট অ্যান্সার কি হবে? দুই নম্বরটা রাইট অ্যান্সার কি হবে? সে নিরপরাধ। রাইট অ্যান্সার কি হবে? সে নিরপরাধ। সে কি? নিরপরাধ। তার মানে সে কি অপরাধ করে না, এটা অস্তিবাচক হচ্ছে সে নিরপরাধ। সে রাইট অ্যান্সার কি হবে? সে নিরপরাধ। আপনার এমডি মামুন লিখেছে ঘ, না হবে না ভাই, এটা তো নয়, নয় থাকলে তো এটা নেগেটিভই, এটা নেগেটিভ। সে অপরাধ করেছে, তার মানে এটা মিলতেছে না, অর্থ মিলতেছে না, তার মানে অর্থবোধক হচ্ছে না। আচ্ছা, এটা কি হচ্ছে? নেগেটিভ আছে, এটাও নেগেটিভ আছে, তাহলে রাইট অ্যান্সার হবে অপশন সি। অপশন সি রাইট অ্যান্সার কি? অপশন গ। এমডি মামুন লিখেছে অপশন গ। সুমাইয়া লিখেছে সে নিরপরাধ। সুমাইয়া লিখেছে মুন্নি লিখেছে সে নিরপরাধ। ইসরাত আরা রুমে লিখেছে অপশন সি রাইট অ্যান্সার সি। তাসলিমা লিখেছে রাইট অ্যান্সার সি রাইট অ্যান্সার সি। আরমিনা লিখেছে রাইট অ্যান্সার সি রাইট অ্যান্সার সি। কারিম সরি এমডি কোহিনুর আক্তার লিখেছে রাইট অ্যান্সার সি রাইট অ্যান্সার কি? সি। তাহলে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে, সঠিক উত্তর হবে সি। সঠিক উত্তর হবে কি? সি। তার মানে সে নিরপরাধ। সে নিরপরাধ অ্যাফার্মেটিভ বাক্য, মানে অস্তিবাচক বাক্য। সে অপরাধ করেনি, এটা হচ্ছে নেগেটিভ বা নেতিবাচক বাক্য। এখন একটু আমরা আসি, বাক্য গঠন অনুসারে কয় প্রকার? বাক্য গঠন অনুসারে 3 প্রকার। বাক্য গঠন অনুসারে কয় প্রকার? বাক্য গঠন অনুসারে হচ্ছে 3 প্রকার। বাক্য গঠনগত দিক থেকে কয় প্রকার? 3 প্রকার। এক নম্বর আমরা লিখবো সবাই, এক নম্বরে আমরা লিখবো সরল বাক্য। গঠন অনুসারে বাক্য কত প্রকার? 3 প্রকার। লিখবো সরল বাক্য। কি লিখবো? সরল বাক্য। বাক্য গঠন অনুসারে কয় প্রকার? 3 প্রকার। এক নম্বর হচ্ছে সরল বাক্য। 2 নম্বর আমরা লিখবো যৌগিক বাক্য। যৌগিক বাক্য। এবং 3 নম্বর আমরা লিখবো জটিল বাক্য। জটিল অথবা মিশ্র বাক্য। জটিল বাক্যের আরেকটা নাম আছে মিশ্র বাক্য। জটিল বাক্যের আরেক নাম কি? মিশ্র বাক্য। তাহলে আমরা গঠন অনুসারে বাক্য কয় প্রকার? 3 প্রকার। আমরা বলছিলাম একটি আদর্শ বাক্যে অংশ থাকে কয়টি? 2টি। বাক্যে অংশ কয়টা? 2টা, সাবজেক্ট এন্ড প্রিডিকেট, উদ্দেশ্য এবং বিধেয়। আবার বলছি একটা বাক্যে গুণ থাকে কয়টা? 3টা, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। ঠিক আছে। এরপর বলছি গঠন অনুসারে বাক্য কয় প্রকার? গঠন অনুসারে বাক্য 3 প্রকার, সরল বাক্য, যৌগিক বাক্য এবং জটিল বাক্য। এখন একটু আসি, সরল বাক্য কাকে বলে? সরল বাক্য কাকে বলে? সরল বাক্য হচ্ছে আমার মতো সহজ সরল। দেখছেন, এই যে একদম আমার মতো। সরল বাক্য কিরকম? আমার মতো সহজ সরল। দেখেন কিভাবে, আমি একটু লিখি। এটা হচ্ছে সরল বাক্য। মনে করেন কি এটা কি? এটা হচ্ছে সরল বাক্য। এটা কি? সরল বাক্য। সরল বাক্য হচ্ছে আমার মতো সহজ সরল। সরল বাক্য চিনবেন কিভাবে? সরল বাক্য দেখবেন, আমাকে দেখে চিনবেন। ঠিক আছে। সরল বাক্যে কি থাকে? সরল বাক্যে একটি মাত্র কর্তা থাকে। একটি মাত্র কর্তা থাকে। কি থাকে? কর্তা। একটি মাত্র কি থাকে? কর্তা থাকে। একটি মাত্র কি থাকে? কর্তা থাকে। একটি মাত্র কর্তা থাকে। সরল বাক্যে কি থাকে? একটি কর্তা। লিখবেন একটি কর্তা থাকে। একটি কি থাকে? কর্তা থাকে। এরপর লিখবেন একটি কর্তা থাকে। এরপর লিখবেন একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে। একটি সমাপিকা ক্রিয়া থাকে। তাহলে যেই বাক্যে একটি মাত্র কর্তা এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে কি বলা হয়? তাকে সরল বাক্য বলা হয়। যে বাক্যে একটি মাত্র কর্তা এবং একটি মাত্র কি থাকে? যে বাক্যে একটি মাত্র কর্তা এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে কি বলা হয়? তাকে সরল বাক্য বলা হয়। তাকে কি বলা হয়? সরল বাক্য বলা হয়। যে বাক্যে একটি মাত্র কর্তা এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে কি বলা হয়? সরল বাক্য বলা হয়। তাকে কি বলা হয়? সরল বাক্য বলা হয়। যেমন আমি যদি বলি মামা, মনে করেন আমি বললাম মামা বাজারে সবজি কিনেন। মামা বাজারে কি কিনেন? সবজি কিনেন। মামা কি করেন? বাজারে সবজি কিনেন। তাহলে দেখেন তো এই বাক্যে কর্তা কয়জন? এই বাক্যে কর্তা কয়জন? এই বাক্যে কর্তা কয়জন? দেখেন তো এই বাক্যে কর্তা কিন্তু একজন, সেটাকে মামা। মামা হচ্ছে সাবজেক্ট বা কর্তা। তিনি কি করেন? তিনি সবজি কিনেন। এটা কি? এটা হচ্ছে সমাপিকা
ক্রিয়া। তাহলে যেই বাক্যে একটি মাত্র কর্তা এবং একটি মাত্র কি থাকে, সমাপিকা ক্রিয়া থাকে, তাকে কি বলা হয়, তাকে বলা হয়, যেই বাক্যে একটি মাত্র কর্তা এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে কি বলা হয়, তাকে বলা হয় সরল বাক্য। তাকে কি বলা হয়, সরল বাক্য। যেই বাক্যে একটি মাত্র কর্তা এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে কি বলা হয়, সরল বাক্য বলা হয়। তাকে কি বলা হয়, সরল বাক্য বলা হয়। ক্লিয়ার? ওকে, এখন একটু আমরা আসি যে যৌগিক বাক্য। যৌগিক বাক্যটা কিরকম? যৌগিক বাক্য হচ্ছে, মনে করেন যৌগিক বাক্য হচ্ছে একদম এরকম, মানে সহজ সরল কিন্তু মাঝখানে একটু ঝামেলা আছে। বলছে ছেলে ভালো কিন্তু মাঝখানে কি আছে, মাঝখানে তার একটু ঝামেলা আছে। বলছে ছেলে ভালো কিন্তু তার মাঝখানে একটু ঝামেলা আছে। ঝামেলাটার নাম কি? ঝামেলাটার নাম হচ্ছে অব্যয়। ঝামেলাটার নাম কি? অব্যয়। যার কোনো ব্যয় নাই তাকে বলা হয় অব্যয়। যার কোনো ব্যয় নাই তাকে কি বলা হয়, অব্যয়। তাহলে বাক্যের মাঝে যদি অব্যয় থাকে, একটি বাক্যের মাঝে যদি অব্যয় থাকে এবং দুই পাশে যদি দুইটি সরল বাক্য থাকে তাকে কি বলা হয়, তাকে বলা হয় যৌগিক বাক্য। এখন আসি অব্যয়গুলো কি কি। অব্যয়গুলো হতে পারে এরকম, যেমন আমরা যদি বলি, আমরা বলছি যার কোনো ব্যয় নাই। কেন বলছি? কারণ এই অব্যয়বাচক শব্দের কোনো প্রকৃতপত্ত হয় না, তার বচন হয় না, তার লিঙ্গ পরিবর্তন হয় না, তার বহুবচন হয় না, একবচন হয় না। তাহলে অব্যয় হচ্ছে যার কোনো ব্যয় নেই, তাকে বলা হয় অব্যয়। তাহলে অব্যয় আমরা একটু লিখি, অব্যয়গুলো কি কি। আমরা অব্যয়গুলো একটু লিখবো, সবাই একটু লিখবো। লিখবো এবং, এবং, কিন্তু, এবং কিন্তু, তারপরে লিখবে সুতরাং, সুতরাং, এবং কিন্তু, সুতরাং, এবং কিন্তু, সুতরাং, তারপরে লিখবেন বরং, বরং, তথাপি, তথাপি, এবং কিন্তু, সুতরাং, বরং, তথাপি, তারপরে লিখবেন তাই, নাইলে, তাই নাই, তাই নাইলে, তারপর লিখবেন অথবা, অথবা, তাই নাইলে অথবা, তারপর লিখবেন তারপর, তারপর, এবং কিন্তু, সুতরাং, বরং, তথাপি, তাই নাইলে অথবা তারপর। এগুলো হচ্ছে আমাদের মূলত অব্যয়। এগুলো কি? এগুলো হচ্ছে অব্যয়। তাহলে অব্যয়গুলো কি কি? এবং কিন্তু, সুতরাং, বরং, তথাপি, তাই নাইলে অথবা তারপর। এগুলো কি? এগুলো হচ্ছে অব্যয়। এগুলো কি? 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 অব্যয়। তাহলে বাক্যের মাঝে যদি অব্যয় থাকে এবং দুই পাশে দুইটি সরল বাক্য থাকে তখন তাকে আমরা কি বলবো? তখন তাকে আমরা বলবো যৌগিক বাক্য। তাকে কি বলবো? যৌগিক বাক্য বলবো। তাকে কি বলবো? যৌগিক বাক্য বলবো। একটু দেখেন সরল বাক্য থেকে আমি কিভাবে এটাকে যৌগিক বাক্য বানাই। আমরা এই যে বাক্য রূপান্তর, মামা বাজারে সবজি কিনেন, এই বাক্যটাকে এখন আমরা যৌগিক বাক্যে কিভাবে রূপ দিই একটু আপনারা একটু দেখবেন। কারণ আমরা জানি আমাদের বাক্য রূপান্তর পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে। যেমন মামা বাজারে সবজি কিনেন, এটাকে আমি কি করব? এখন যৌগিক করব। একটু দেখে আমরা যৌগিক করি। আমরা লিখলাম মামা বাজারে, বাজারে গেলেন এবং সবজি কিনলেন। মামা বাজারে গেলেন এবং কি কিনলেন? সবজি কিনলেন। তাহলে একটু খেয়াল করেন, এই পাশে একটা সরল বাক্য, এ পাশে কি? একটা সরল বাক্য, মামা বাজারে গেলেন। আবার এই পাশে একটা সবজি কিনলেন, এই পাশে একটা সরল বাক্য, এই পাশে একটা সরল বাক্য। কিন্তু মাঝখানে কি আছে? মাঝখানে দেখেন এবং নামক কি আছে? একটা অব্যয় আছে। এবং নামক কি আছে? এবং নামক একটা অব্যয় আছে। তাহলে দুটি বাক্যের মাঝে, দুটি সরল বাক্যের মাঝে যখন অব্যয় থাকে তখন তাকে কি বলা হয়? দুটি সরল বাক্যের মাঝে যদি অব্যয় থাকে তখন তাকে কি বলা হয়? তখন তাকে বলা হয় যৌগিক বাক্য। তখন তাকে কি বলা হয়? যৌগিক বাক্য। দুটি সরল বাক্যের মাঝে যখন অব্যয় থাকে তখন তাকে কি বলা হয়? যৌগিক বাক্য। দুটি সরল বাক্যের মাঝে যখন অব্যয় থাকে তখন তাকে কি বলে? যৌগিক বাক্য। কি বলা হয়? যৌগিক বাক্য। তাহলে আমার সাথে সবাই একটু বলেন এবং কিন্তু, সুতরাং। এবং কিন্তু, সুতরাং, আমার সাথে বলেন এবং কিন্তু, সুতরাং, বরং, তথাপি, তাই নাইলে অথবা তারপর। এবং কিন্তু, সুতরাং, বরং, তথাপি, তাই নাইলে অথবা তারপর। এবং কিন্তু, সুতরাং, বরং, তথাপি, তাই নাইলে অথবা তারপর। এগুলো কি? এগুলো হচ্ছে অব্যয়। এগুলো কি? অব্যয়। শব্দের মাঝখানে যদি অব্যয় থাকে এবং দুই পাশে দুইটা সরল বাক্য থাকে তখন তাকে বলা হয় যৌগিক বাক্য। এরপরে আসি, এরপর হচ্ছে জটিল বাক্য। জটিল বাক্য কাকে বলে একটু খেয়াল করি সবাই। জটিল বাক্য চেনার উপায় লিখবেন। জটিল বাক্য চেনার তিনটা উপায় আছে। জটিল বাক্য চেনার উপায় কি? তিনটা আছে। এখন আমি আগে আমার টেকনিকে চলে আসি। আমার টেকনিকটা কি ছিল? আমার টেকনিক হচ্ছে সহজ সরল দিয়ে টেকনিক দিই আমি। ঠিক আছে, এই হচ্ছে টেকনিক। মনে করেন যেই বাক্যের
সহজ সরল ছিল, কিন্তু তার শুরুতেও কি, শুরুতেও তার ঝামেলা, শেষেও তার ঝামেলা, শুরুতেও ঝামেলা, শেষেও ঝামেলা। আবার মাঝখানে এইরকম করে একটা ধারণা, একটা অস্ত্র আছে, ধারণা একটা কি আছে, অস্ত্র আছে। তাহলে দেখেন শুরুতেও ঝামেলা, শেষেও ঝামেলা, মাঝে কি আছে, মাঝে কি আছে, মাঝে কমা আছে, শুরুতেও ঝামেলা, শেষেও ঝামেলা, মাঝে কি আছে, মাঝে আছে কমা। তাহলে সেই বাক্যটাকে কি বলে, সেই বাক্যটাকে বলা হয় জটিল বাক্য। কি বলা হয়, জটিল বাক্য। ক্লিয়ার করি একটু জটিল বাক্য। জটিল বাক্য চেনার উপায় হচ্ছে, প্রথমত আমি আমি প্রথমত একটু, প্রথমত কি থাকবে, এক নম্বরে থাকে যে একটি প্রধান বাক্য, একটি কি থাকে, একটি একটি প্রধান বাক্য থাকবে, প্রধান প্রধান বাক্য থাকবে, একটি কি থাকবে, প্রধান বাক্য থাকবে, এবং 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 একটি আশ্রিত বাক্য থাকবে, একটি কি থাকবে, আশ্রিত খণ্ড বাক্য থাকবে, আশ্রিত খণ্ড বাক্য, আশ্রিত খণ্ড বাক্য থাকবে। তাহলে একটি প্রধান বাক্য থাকবে এবং একটি আশ্রিত খণ্ড বাক্য থাকবে, তখন তাকে কি বলবে, তখন তাকে জটিল বাক্য বলে। একটি প্রধান বাক্য এবং একটি আশ্রিত খণ্ড বাক্য থাকলে তখন তাকে কি বলে, তখন তাকে জটিল বাক্য বলে। এটা হলো আমাদের প্রথম নিয়ম। 2 নম্বর নিয়ম হচ্ছে কি, বাক্যের মাঝে সাপেক্ষ সর্বনাম থাকবে। লিখবেন বাক্যে কি থাকবে, বাক্যে শুরু এবং শেষে, বাক্যে শুরু এবং শেষে কি থাকবে, সাপেক্ষ সর্বনাম, সাপেক্ষ সর্বনাম থাকবে। নামের পরিবর্তে যেটা বসে সেটাকে বলা হয় সর্বনাম। সাপেক্ষ সর্বনাম থাকবে, সাপেক্ষ সর্বনাম থাকবে। বাকি কি থাকবে, সাপেক্ষ সর্বনাম থাকবে। বাকি কি থাকবে, সাপেক্ষ সর্বনাম থাকবে। বাকি কি থাকবে, সাপেক্ষ সর্বনাম থাকবে, সাপেক্ষ সর্বনাম থাকবে, সাপেক্ষ সর্বনাম থাকবে। তাহলে একটি প্রধান বাক্য থাকবে, একটি আশ্রিত বাক্য, আশ্রিত খণ্ড বাক্য থাকবে। বাকি কি থাকবে, সাপেক্ষ সর্বনাম থাকবে। এবং এবং 3 নম্বরে লিখবেন দুটি বাক্যের মাঝে, দুটি অংশের মাঝে, অংশের মাঝে, অংশের মাঝে, অংশের মাঝে, মাঝে মাঝে কি থাকে, অংশের মাঝে কমা থাকতে পারে। কি থাকতে পারে, এই যে কমা, কমা থাকতে পারে, কমা থাকবে, থাকে, অনেক সময় থাকে না, ঠিক আছে, কোনো সমস্যা নাই। কিন্তু একটি এই জায়গায় সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে একটা প্রধান বাক্য এবং একটি আশ্রিত বাক্য, আশ্রিত খণ্ড বাক্য থাকবে। একটি প্রধান বাক্য এবং একটি আশ্রিত খণ্ড বাক্য মাস্ট থাকবে। একটি প্রধান বাক্য এবং একটা আশ্রিত খণ্ড বাক্য মাস্ট থাকবে। যেমন আমি যদি এক্সাম্পল দেই, সাপেক্ষ সর্বনামগুলো আমি পরে বলে দিচ্ছি। যেমন যে সে, যিনি তিনি, যেমন তেমন, যেই না অমনি, যেহেতু সেহেতু, যারা তারা, যে সে, এগুলো হচ্ছে সাপেক্ষ সর্বনাম। সাপেক্ষ সর্বনামগুলো কি, যে সে, যিনি তিনি, যেমন তেমন, এগুলো হচ্ছে সাপেক্ষ সর্বনাম। আমরা একটু বলে দিচ্ছি। যেমন আমি যদি বলি, এর আগে যৌগিক বাক্য ছিল, এই যৌগিক বাক্য প্রথমে ছিল সরল বাক্য, তারপর ছিল যৌগিক বাক্য। এখন এই বাক্যটাকে আমি এখন জটিলে কনভার্ট করব, জটিল বা মিশ্র বাক্যে কনভার্ট করব। যেমন আমি যদি বলি, যখন মামা বাজারে বাজারে গেলেন, এ কমা, তখন তিনি সবজি কিনলেন। যখন বাবা কি করলেন, যখন মামা বাজারে গেলেন তখন তিনি সবজি কিনলেন। যখন মামা বাজারে গেলেন তখন তিনি কি কিনলেন, সবজি কিনলেন। এই যে যখন আর হচ্ছে এই হচ্ছে তখন, এই দুইটা হচ্ছে সাপেক্ষ সর্বনাম। এই দুইটা কি, সাপেক্ষ সর্বনাম। তার উপর হচ্ছে যখন মামা, তার উপর হচ্ছে দেখেন একটু, দেখেন আছে যখন মামা বাজারে গেলেন, কি আছে, যখন মামা বাজারে গেলেন। এইটা হচ্ছে একটা প্রধান বাক্য। এটা কি বাক্য, এটা হচ্ছে একটা প্রধান বাক্য। যখন মামা বাজারে গেলেন, এটাকে আশ্রয় করে আরো একটা বাক্য হয়েছে, এটাকে আশ্রয় করে আরেকটা কি বাক্য হয়েছে, আশ্রিত বাক্য। তাহলে এই বাক্যটাকে কি বলে, এটাকে বলা হয় আশ্রিত খণ্ড বাক্য। এটাকে কি বলা হয়, আশ্রিত খণ্ড বাক্য। তাহলে যখন মামা বাজারে গেলেন, এটা হচ্ছে প্রধান বাক্য। এর পরেরটা কি বাক্য, এরপর হচ্ছে আশ্রিত খণ্ড বাক্য। যখন মামা বাজারে গেলেন তখন তিনি কি কিনলেন, সবজি কিনলেন। যখন চাঁদ উঠে তখন আলো হয়,
হ্যাঁ তখন আলো হয়। তাহলে যখন তখন, তাহলে যখন তখন থাকলে, যখন তখন থাকলে, সাপেক্ষ সর্বনাম থাকলে, যখন তখন থাকলে, যখন তখন থাকলে, যেহেতু সেহেতু, যখন তখন, যেমন তেমন, যিনি তিনি, যে সে, যেই না অমনি, এগুলো যদি থাকে তাহলে এগুলো কি সাপেক্ষ সর্বনাম। যদি সাপেক্ষ সর্বনাম থাকে, সাপেক্ষ সর্বনাম থাকে, এক নম্বর রুলস সাপেক্ষ সর্বনাম থাকবে। এক নম্বর রুলস কি? সাপেক্ষ সর্বনাম। এক নম্বর নিয়ম কি ছিল বলছিলাম? সাপেক্ষ সর্বনাম। দুই নম্বর আমরা আমরা বলতে পারি যে একটি প্রধান বাক্য এবং একটি আশ্রিত খণ্ড বাক্য, এবং কি বলছি, দুটি খণ্ড বাক্যের মাঝে কি থাকবে? কমা থাকবে। তাহলে সেই বাক্যটাকে আমরা কি বলবো? আমরা বলবো জটিল বা মিশ্র বাক্য। তাহলে একটু খেয়াল করি, যখন মামা বাজারে গেলেন, এটা হচ্ছে প্রধান বাক্য। এটা কি? এটা হচ্ছে একটা প্রধান বাক্য। এটা কি বাক্য? একটা প্রধান বাক্য। প্রধান বাক্য। কি বাক্য? প্রধান বাক্য। এরপর একটু আসি, এটা কি বাক্য? ভাই এটা হচ্ছে একটি আশ্রিত বাক্য। এই বাক্যটার নাম কি? এটা হচ্ছে একটা আশ্রিত বাক্য। এটা হচ্ছে একটা আশ্রিত খণ্ড বাক্য। আশ্রিত আশ্রিত খণ্ড বাক্য। খণ্ড বাক্য। এটা কি? এটা হচ্ছে আশ্রিত একটা খণ্ড বাক্য। যদি কি থাকে? ওকে, এটা হচ্ছে আশ্রিত একটা খণ্ড বাক্য। আশ্রিত একটা খণ্ড বাক্য। আশ্রিত একটা, ওকে, এটা হচ্ছে একটা আশ্রিত একটা খণ্ড বাক্য। তাহলে যেই বাক্যে একটি প্রধান বাক্য থাকবে এবং একটি আশ্রিত খণ্ড বাক্য থাকবে, তারপর আরেকটা নিয়ম কি বলছি? সাপেক্ষ সর্বনাম। সাপেক্ষ সর্বনাম কি? যখন তখন, যখন তখন সাপেক্ষ সর্বনাম থাকবে। এবং 3 নম্বর সিনড্রোম বলছিলাম যে কমা। 3 নম্বর সিনড্রোম কি বলছিলাম? কমা। 3 নম্বর সিনড্রোম কি বলছিলাম? কমা। তাহলে 1 নম্বরে কি গেল? 1 নম্বরে গেছে প্রধান বাক্য। 1 নম্বরে ছিল প্রধান বাক্য। 2 নম্বরে কি ছিল? 2 নম্বরে ছিল সাপেক্ষ সর্বনাম। সাপেক্ষ সর্বনাম। সাপেক্ষ সর্বনাম। এবং 3 নম্বরে কি ছিল? 3 নম্বরে ছিল কমা। 3 নম্বরে ছিল কমা। এই 3টা বৈশিষ্ট্যের মধ্যে যদি যে কোনো 2টা বৈশিষ্ট্য যদি আপনি পেয়ে যান, তাহলে সেই বাক্যটা হবে জটিল বাক্য। সেই বাক্যটি কি হবে? জটিল বাক্য। এবং জটিল বাক্যের আরেক নাম হচ্ছে মিশ্র বাক্য। কি বাক্য? মিশ্র বাক্য। তাহলে আমরা সেই বাক্যটাকে কি বলবো? জটিল বাক্য অথবা মিশ্র বাক্য বলবো। সবাই কি রুলস ক্লিয়ার? সবাই কি রুলস ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার? সবাই ক্লিয়ার? সবাই যদি ক্লিয়ার হন তাহলে আমরা পরে আসবো, পরের স্লাইডে আসবো। সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? ওকে, এখন তাহলে আমরা পরের স্লাইডে যাই। দেখেন, সরল বাক্য আমরা পড়াইছি, একটু আগে পড়াইছি সরল বাক্য। আমরা এই স্লাইডটা ফেলে দেই। ওকে, এখন আমরা আসি বিগত বছরের প্রশ্ন। বিগত বছরের প্রশ্নগুলো একটু দেখি। তিনি সৎ, তিনি সৎ কিন্তু কৃপণ। তিনি সৎ কিন্তু কৃপণ। তিনি সৎ কিন্তু কৃপণ। এই কিন্তুটা কি? এই কিন্তুটা কি? এই কিন্তুটা হচ্ছে অব্যয়। এই কিন্তুটা কি? এই কিন্তুটা হচ্ছে অব্যয়। এই কিন্তুটা কি বলেন তো দেখি? এই বাক্যটা কি হবে? তিনি সৎ কিন্তু কৃপণ। এই বাক্যটি কি হবে বলেন তো দেখি? তিনি সৎ কিন্তু কৃপণ। তিনি সৎ কি? কিন্তু কৃপণ। এই বাক্যটা কি বাক্য হবে? সবাই কমেন্ট করেন, এই বাক্যটি কি বাক্য হবে? এই বাক্যটি কি বাক্য হবে বলেন? তিনি সৎ কিন্তু কৃপণ, এই বাক্যটি কি বাক্য হবে? সবাই একটু কমেন্ট করেন। তিনি সৎ কিন্তু কৃপণ, এই বাক্যটি কি বাক্য হবে? কি বাক্য হবে? সরল বাক্য হবে না? সরল বাক্য হবে? বিস্ময়বোধক বাক্য হবে? তাহলে মিশ্র বাক্য না? মিশ্র বাক্য। রাইট অ্যান্সার কি? মিশ্র। মিশ্র মিশ্র না। তাহলে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে বলেন তো দেখি? রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে বলেন? এমডি মামুন লিখেছে যৌগিক। আর বাকিরা কই? বাকিরা কই? কমেন্ট করেন। ডি হবে ভাইয়া। শাওন লিখেছে, শাওন লিখেছে ডি। আদিলা বিনতে আশরাফ লিখেছে যৌগিক বাক্য। ঠিক আছে। সানা লিখেছে যৌগিক। তিশা লিখেছে ডি ডি। মামুন লিখেছে যৌগিক বাক্য। এমডি সুমাইয়া মুন্নি লিখেছে যৌগিক বাক্য। ঠিক আছে। তিশা লিখেছে ডি। থ্যাংক ইউ। তাহলে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে যৌগিক বাক্য। তার মানে আমি বুঝাইতে পারছি। হৃদয় ফোনে দেখো বিলাই আসে কেন? কে ফোন দেয়? তো ডাটা অন ছাড়া ওয়াইফাই চলবে? ক্লাস চলবে?
দেখো তো একটু, এখনো আসে নাই। দেখো আসে নাই তো হৃদয়, এতক্ষণ তো লাগার কথা না। আসছে আসছে আসছে। আপনার ক্লাসের মাঝখানে ফোন দেন কেন? ক্লাসের মাঝখানে ফোন দিলে এরকম হয়ে যায়। এরপর আসি আমরা 2 নম্বর, 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নটা কি বলছে? কোনটি বাক্যের বাহন? কোনটি বাক্যের বাহন? এই প্রশ্নটা অধিকাংশ শিক্ষার্থী ভুল করবে। এই প্রশ্নটা অধিকাংশ শিক্ষার্থী ভুল করবে। রাইট অ্যান্সার কি হবে বলেন দেখি? এই বাক্য এই 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 প্রশ্নটা অধিকাংশ শিক্ষার্থী ভুল করে। এটা রাইট অ্যান্সার কি হবে বলেন দেখি? এটা রাইট অ্যান্সার কি হবে বলেন দেখি? অধিকাংশ শিক্ষার্থী এই প্রশ্নটা ভুল করে। অধিকাংশ শিক্ষার্থী এই প্রশ্নটা ভুল করে। বলেন দেখি এটা রাইট অ্যান্সার কি হবে? শব্দের বাহন কি? শব্দের বাহন কি বলেন দেখি? আছে, সরি, বাক্যের বাহন কি? শব্দ, পদ, আশ্রিত খণ্ডবাক্য না ধ্বনি? রাইট অ্যান্সার কি হবে বলেন, কি হবে? কোনটি কোনটি বাক্যের বাহন? কোনটি বাক্যের বাহন? শব্দ, পদ, আশ্রিত বাক্য না ধ্বনি? এটা অনেকেই ভুল করে, সবাই ভুল করে। এটা অনেক জায়গায় দেয়া আছে শব্দ, অনেক জায়গায় দেয়া আছে কি শব্দ, কিন্তু এটা ভুল। শব্দ লেখা যেখানে আছে সেটা ভুল। রাইট অ্যান্সার হবে পদ। রাইট অ্যান্সার কি হবে? পদ। কেন হয় বলে দিচ্ছি, কেন হয় ব্যাখ্যাটা দিয়ে দিচ্ছি। দেখেন, বাক্যে লিখেন, বাক্যে বাক্যে ব্যবহৃত ব্যবহৃত প্রত্যেকটি প্রতিটি অর্থবোধ 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 শব্দকে শব্দকে বাক্যে ব্যবহৃত প্রতিটি অর্থবোধক শব্দকে কি বলে? শব্দকে বলা হয়, শব্দকে বলা হয় বাক্যে ব্যবহৃত প্রতিটি অর্থবোধক শব্দকে বলা হয় পদ। বাক্যে ব্যবহৃত প্রতিটি অর্থবোধক শব্দকে কি বলা হয়? পদ বলা হয়। পদ কাকে বলে? পদ চান্দার দেশ থেকে আসা নাই। পদ এই শব্দেরই আরেকটা রূপকে বলা হয় পদ। শব্দের আরেকটা রূপকে কি বলা হয়? পদ। সেই রূপটা কি? সেটা হচ্ছে বিবাহিত রূপ। কি রূপ? বিবাহিত রূপ। যেমন একটা মেয়ে দেখবেন, তার নিজের বাড়িতে হয় কারো বোন, না হয় কারো আন্টি, না হয় কারো খালামণি, না হয় কারো মেয়ে। কিন্তু যখন তার বিয়ে হয়ে যায়, যখন তার হোটেলটা পরিবর্তন হয়ে যায় ভাবি, হয়ে যায় কারো বউ, হয়ে যায় কারো কি বলে ছেলের বউ, তাই তো? এখন একটু খেয়াল করেন, সে সিঙ্গেল যখন একটা শব্দ বসে, সে শব্দ, কোনো সমস্যা নাই, সে শব্দ, সে শব্দ, ঠিক আছে। কিন্তু যখন সে বাক্যের মাঝখানে আসে, যেমন আমি যদি বলি ছেলেরা ফুটবল খেলে, ছেলেরা কি খেলে? ফুটবল খেলে, বা বল খেলে। ছেলেরা কি খেলে? বল খেলে। বল ইন্ডিভিজুয়ালি একটা শব্দ, বল ইন্ডিভিজুয়ালি একটা শব্দ। যখন বলছে যে ছেলেরা ফুটবল খেলে, এই বাক্যে বল কি? এই বাক্যে বল হচ্ছে পদ। এই বাক্যে কি? বল হচ্ছে পদ। কারণ এখন এটা বাক্যে ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা আলোচনা করতেছি বাক্য নিয়ে, আলোচনা করতেছি কি নিয়ে? বাক্য নিয়ে। বলছে বাক্যের বাহন কি? তাহলে বাক্যের বাহন হবে পদ। বাক্যের বাহন হবে কি? পদ। রাইট অ্যান্সার হবে পদ। রাইট অ্যান্সার কি হবে? পদ। আজকের পর থেকে এই ভুল কখনো করবেন না। আজকের পর থেকে এই ভুল কখনো করবেন না। রাইট অ্যান্সার, রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে পদ। রাইট অ্যান্সার কি হবে? পদ। রাইট অ্যান্সার কি হবে? পদ। হৃদয়, শব্দ সব জায়গায় সঠিক উত্তর মারতেছো কেন? হৃদয়, আপনার উত্তর সঠিক হয়েছে, আপনার উত্তর সঠিক হয়েছে মানে কি? শব্দ তো সঠিক না, ভুল। রাইট অ্যান্সার হবে পদ। রাইট অ্যান্সার কি হবে? পদ। রাইট অ্যান্সার কি হবে? পদ। সবাই একটু লিখেন, রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে পদ। এই যে বাক্যের বাহন কি? বাক্যের বাহন কি? বাক্যের বাহন হচ্ছে পদ। বাক্যের বাহন হচ্ছে পদ। সারা জীবন ভুল করছেন, এখন আর ভুল করেন না। সামনে বিসিএস, সরি, সামনে আপনাদের এডমিশন পরীক্ষা। সারাক্ষণ বিসিএস এর ক্লাস নিতে নিতে এখন বিসিএস চলে আসে বারবার। আসি, এরপর আসি বিগত বছরের প্রশ্ন। বলছে বলছে দেখেন, বলছে তার তার চুল পেকেছে কিন্তু বুদ্ধি পাকেনি। তার চুল পেকেছে কিন্তু বুদ্ধি পাকেনি। বাক্যটি কি বাক্য? সাধারণ বাক্য, যৌগিক বাক্য, মিশ্র বাক্য না সরল বাক্য? দেখেন, তার চুল পেকেছে কিন্তু বুদ্ধি পাকেনি। তার চুল পেকেছে কিন্তু বুদ্ধি পাকেনি। বাক্যটি কি বাক্য বলেন? বাক্যটি কি বাক্য? যেভাবে বলছেন ভুল হবে না স্যার, ইনশাল্লাহ। থ্যাংক ইউ। ভুল না করেন এটাই তো আমি চাই। আপনারা ভুল করলে তো আমার কষ্ট লাগে, কারণ দিন শেষে আমি আপনাদের পড়াইছি। লিখছেন, লিখছেন, দেখা হয়েছে? তাহলে রাইট অ্যান্সার কি হবে?
সে তার চুল পেকেছে কিন্তু বুদ্ধি পাকেনি, তার চুল পাকছে কিন্তু বুদ্ধি পাকে নাই। এই বাক্যে দেখেন, এই বাক্যে দেখেন কি আছে, এই বাক্যে আছে কিন্তু, কি আছে কিন্তু। আমরা বলছিলাম ছেলে ভালো কিন্তু করে একটু দুষ্টামি, মাঝখানে যদি কি থাকে, মাঝখানে যদি অব্যয় থাকে, মাঝখানে কি থাকে, অব্যয় থাকে, মাঝখানে যদি অব্যয় থাকে তাহলে সেটা কি বাক্য হবে? চিন্তা ভাবনা ছাড়া যৌগিক বাক্য। চিন্তা ভাবনা ছাড়া কি যৌগিক বাক্য। ওকে, এরপরের প্রশ্ন বলি, বাক্যে এক পদ শোনার পর অন্য পদ শোনার ইচ্ছাকে কি বলা হয়? বাক্যে এক পদ শোনার পর, এক পদ শোনার পর অন্য পদ শোনার ইচ্ছাকে কি বলে? আমরা দেখেন বলছিলাম যে পরিমণি গাড়ির গ্লাস নামায় বলছে যে আমি না আপনাকে, এই কথা বলে চলে গেছে। তার মানে কি, এই যে একটা অংশ শুনছি, শোনার পর আরেকটা যে অংশ, সেটা যে শোনার ইচ্ছা, সেটাকে কি বলা হয়? সেটাকে কি বলা হয়? সেটাকে কি বলা হয়? বলেন 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 বলেন, দ্রুত কমেন্ট করেন। তাহলে বাক্যে একটি পদ শোনার পর অপর পদ শোনার ইচ্ছাকে কি বলা হয়? এই যে গল্পগুলা বলি, এই গল্পগুলা বলি এটার জন্য যে আপনি এই গল্পের জন্য হলেও যেন মনে থাকে, কারণ আপনারা এই গল্প, এগুলা টেকনিক, ছোটখাটো বিষয়গুলো বলার কারণে আপনাদের মাথায় এগুলো গেঁথে যায়, মানে রয়ে যায়। তাহলে এগুলো আপনার মনে থাকে, পরীক্ষার হলে প্রশ্ন আসলে আপনার মাথায় ভাসবে, স্যার এগুলো বলছিল হাসতে হাসতে, এগুলোই পরীক্ষায় আসছে, কমন কমন। তাহলে আমি ক্লাসে যেরকম করে পড়াই, যেরকম করে এক্সাম্পল দেই, এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসে, কমন আসে। এক ক্লাস থেকে বিসিএস এ 2টা প্রশ্ন কমন ছিল, গতকালকে দেখাইছি। ঠিক আছে, তো রেগুলার ক্লাস করেন ইনশাল্লাহ। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে গেলে দেখবেন আল্লাহ, রাশেদ ভাই এটা লাইভ ক্লাসে বলছিল, অমুক দিন লাইভ ক্লাসে বলছিল, অমুক ক্লাসে বলছিল, এটাতে হুবহু কমন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এটা একটু ভালো করে পড়লেই তো পারতাম। এই যে বিষয়গুলা আপনারা একটু ভালোভাবে পড়েন, ইনশাল্লাহ পারবেন। এখন বলছি, বাক্যে এক পদ শোনার পর অপর পদ শোনার ইচ্ছাকে কি বলা হয়? এক পদ শোনার পর অপর পদ শোনার ইচ্ছাকে বলা হয় আকাঙ্ক্ষা। কি বলা হয়? আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা। মনে থাকবে, মনে 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 থাকে যেন। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, এরপরে আসি, এরপর আসি কোনটি সরল বাক্য? কোনটি সরল বাক্য? এখানে রাইট অ্যান্সার হবে তুমি অদম বলে, তুমি অদম বলে। রাইট অ্যান্সার কি বলে? আপনারা বলেন, আপনারা বলেন, রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে বলেন দেখি, রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে বলেন দেখি? রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে তুমি অদম বলে আমি উত্তম হব না কেন। রাইট অ্যান্সার হবে তুমি অদম বলে আমি উত্তর হব না কেন। এটা হচ্ছে সরল বাক্য। ওকে, পরীক্ষায় সফল হও। কি বলছি? পরীক্ষায় সফল হও, পরীক্ষায় সফল হও। এটা আমার কি ইচ্ছা, আমি বলছি যে তোমরা পরীক্ষায় সফল হও, তোমরা পরীক্ষায় সফল হও। স্যার ধ্বনি নিয়ে ক্লাস নেবেন? ভুলে যাই, ওকে ইনশাল্লাহ ধ্বনি নিয়ে ক্লাস নেব, ইনশাল্লাহ কোনো সমস্যা নাই। প্রতিদিন এরকম ক্লাস চাই। দরকার হলে, কি লিখছে, দরকার হলে আইডি কি কইছে, পেইড নিব। পেইড না ভাই, আমি ফ্রিতেই পড়াই, প্রতিদিনই ক্লাস নেই, প্রতিদিন রাত 10টায় ক্লাস নেই। আর আপনারা এই ক্লাসগুলো রেকর্ডেড কই পাবেন? এই ক্লাসগুলো রেকর্ডেড আপনারা পেয়ে যাবেন কোথায় আমি বলে দেই, একটু একটা মিনিট আপনাদের সময় চেয়ে নিচ্ছি। এগুলো আপনারা রেকর্ডেড পাবেন এখানে। দেখেন, আপনারা ইউটিউবে যাবেন, ইউটিউবে যাবেন, এই যে আজকে ক্লাস নিছি এই ক্লাসটা ইউটিউবে যাবেন, যাওয়ার পরে দেখবেন এই যে ইউটিউবে গিয়ে এই যে এখানে দেখবেন লেখা আছে কি রাশেদ স্যার। ইউটিউবে কি লেখা আছে? রাশেদ স্যার। একটু দেখেন ইউটিউবে লেখা আছে কি রাশেদ স্যার। এই রাশেদ স্যারে যাওয়ার পর আপনি এখানে, এখানে অ্যাকাউন্টে ঢুকবেন, অ্যাকাউন্টে ঢুকবেন, রাশেদ স্যার অ্যাকাউন্টে ঢুকবেন। ঢুকার পরে দেখবেন এখানে একটা লেখা আছে প্লে লিস্ট, লেখা আছে কি প্লে লিস্ট। এই প্লে লিস্টে চাপ দিবেন। প্লে লিস্টে চাপ দেওয়ার পরে দেখবেন এখানে লেখা আছে এডমিশন 2025 বাংলা ফ্রি ক্লাস। এডমিশন 2025 বাংলা ফ্রি ক্লাস। আপনি এই জায়গাটায় চাপ দিবেন। চাপ দেওয়ার পরে দেখেন এই যে দেখছেন আপনার সবগুলো ক্লাস ধারাবাহিকভাবে এখানে সাজানো আছে। সবগুলো ক্লাস এখানে ধারাবাহিকভাবে প্রতিদিন আপলোড হয়। আজকে যে ক্লাসটা আছে এগুলো ক্লাস আপলোড হয়ে যাবে, 2 দিনের মধ্যে আপলোড হয়ে যাবে। তাহলে দেখেন এখানে আছে অভিধান, অনুক্রম, এবং এই অভিধানের ক্লাসে কিন্তু অক্ষর বিশ্লেষণ আছে। যারা পারেন না, জানেন না, এই ইউটিউব থেকে করে নিতে পারবেন। যা এবার আছে শব্দের শ্রেণী বিভাগ, এখান থেকে করে নিতে পারবেন। যেমন কোনটা কোন ভাষার শব্দ, এগুলো আমরা পারি না, এগুলো আমরা পারি না। কোনটা কোন ভাষার শব্দ, ভাই ফার্সি শব্দ কোনটা, ভাই হিন্দি শব্দ জানো কোনটা, ভাই উর্দু শব্দ জানো কোনটা, ভাই পর্তুগিজ শব্দ জানো কোনটা, ভাই আরবি শব্দ জানো কোনটা, এগুলো আপনারা এই ক্লাসের মধ্যে পেয়ে যাবেন। আছে উপসর্গ নিয়ে সহজ টেকনিকে সুন্দরভাবে কৌশলে ক্লাস দেয়া আছে। নত্য সত্যবিদ্যা নিয়ে পরীক্ষা প্রশ্ন আসে, দেয়া আছে। ধ্বনি পরিবর্তন নিয়ে 2টা পার্টের ক্লাস হয়েছে, আজকে আরেকটা আপলোড হবে ইনশাল্লাহ। 2 পার্টের ক্লাসই এখানে রয়ে গেছে। ঠিক আছে, এডমিশন জব আপনারা ব্যাকরণ পার্টটা এখান থেকে করে নিতে পারবেন। ওকে, তাহলে আমরা চলে যাই আমাদের ক্লাসে। তাহলে বলছে তুমি সফল হও, তুমি কি হও?
সফল হও, তুমি কি হও, সফল হও, তুমি কি হও, সফল হও। মেয়েটির মা ছিল না বলে তার কেউ চুল বেঁধে দেয়নি, উত্তর কি হবে, কনফিউশন, ভুলে যাই, সরল বাক্য, সরল বাক্য, সরল বাক্য, মেয়েটির মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি, সরল বাক্য। ওকে, ওকে, একটু আসি, যে বলছে পরীক্ষা সফল হও, কি হও, সফল হও, এটা আমার কি ইচ্ছা, আপনারা পরীক্ষায় সফল হন, এটা আমার ইচ্ছা, আপনারা এডমিশনে বিশ্ববিদ্যালয়ে চান্স পান, এটা আমার ইচ্ছা, আপনারা ভালো জব পান, ভালো চাকরি পান, এটা আমার ইচ্ছা। তাহলে এই যে বলছি ইচ্ছা, তাহলে এগুলো কি, এগুলো হচ্ছে ইচ্ছা, তাহলে ইচ্ছা সূচক বাক্য, এটা কি হবে, ইচ্ছা সূচক, তাহলে এটা কি হবে, ইচ্ছা সূচক, কি হবে, ইচ্ছা সূচক। প্রকৃতিতত্ত্বের ক্লাস চাই, প্রকৃতিতত্ত্বের ক্লাস ইনশাল্লাহ আগামী 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 ক্লাসে প্রকৃতিতত্ত্বের ক্লাস নিয়ে দিব, যদি সুস্থ থাকি, জীবিত থাকি, বাইচা থাকলে প্রকৃতিতত্ত্বের ক্লাস হবে ইনশাল্লাহ। এরপরে আসি, বলছে কিছু বলা নাই, বলছে শিখা সাজেশনটা দ্রুত অর্ডার করেন, শিখা সাজেশন। এরপরে আমার নেক্সট টার্গেট হচ্ছে, যারা আপনারা 100 শিখা সাজেশন যদি ক্লাসের মাঝখানে যদি আপনারা 100 সাজেশন অর্ডার করেন, এরপর থেকে আমি শুধু ক্লাস না, আপনাদের ক্লাসের সাথে সাথে, আপনাদের ক্লাসের সাথে সাথে আমি ফ্রি এক্সামও নিব। আমি একদিন ক্লাস নিব, ওই ক্লাসের আপনি পড়া সারাদিন পড়বেন, এর পরের দিন আপনার রাতে ওই ক্লাসের উপর কি হবে, ক্লাস শেষ এক্সাম হবে, ক্লাস শেষে কি হবে, এক্সাম হবে। আমি শুধু আপনাদেরকে পড়াইতেই চাই না, আমি শুধু আপনাদের পড়াইতেই চাই না, আপনাদেরকে আমি সফল বানাতে চাই, সাকসেস বানাতে চাই, আপনার জন্য চান্স পেয়ে বলতে পারেন, ভাই আপনি পড়াইছিলেন কষ্ট করে, আমি আপনার কষ্ট ব্যর্থ হতে দেই নাই, আমি চান্স পাইছি, দিন শেষে আমি একটা চাকরি পাইছি, দিন শেষে আমি একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছি। আপনাদেরকে আমি বলি, জবের জন্য দেখছি, হ্যাঁ জবের জন্য দেখছেন ক্লাস, আমি জানি যারা জব শিক্ষার্থী আছে তারাও আমার ব্যাচে এখানে ক্লাস করে। তো যারা এডমিশন শিক্ষার্থী আছেন তাদের জন্য এডমিশন এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এবং নার্সিং এর জন্য এই সাজেশনটা সকল বিশ্ববিদ্যালয় এবং সকল নার্সিং এর জন্য। এখানে ফার্স্ট পেপার বাংলা, ফার্স্ট পেপার বাংলা, সেকেন্ড পেপার, বিরোচন অংশ এবং এবং 60টা মডেল টেস্ট আছে, 1200 প্রশ্ন আছে, আপনার সবগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন, অন্যান্য বাজারে বইয়ের মতো ঢালাও প্রশ্ন না, যে একখান থেকে খাবলা দিয়ে আনছি খালি ভরে দিছি, এগুলো প্রশ্ন না, প্রশ্নগুলো খুব গুছানো, একদম আপনার পরীক্ষার আদলে যেভাবে পরীক্ষা প্রশ্ন হয়, আপনি এক টপিক্সে 2টা প্রশ্ন একটা প্রশ্নে মডেল টেস্টে পাবেন না, সুন্দরভাবে গুছিয়ে আপনাদের মডেল টেস্টটা তৈরি করেছি। তো যারা যারা আমাদের এই সাজেশনটা অর্ডার করতে চান, ইনশাল্লাহ আপনারা অর্ডার করবেন, নেক্সট ক্লাসে আমি সাজেশনের অর্ডার নিব, যদি 50টা সাজেশন, আগামী ক্লাসে যদি 50টা সাজেশনের অর্ডার হয়, ইনশাল্লাহ এর পরবর্তীতে ক্লাস চলবে, না হয় ক্লাস বন্ধ থাকবে ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য শুভকামনা রইল। আর যারা যারা অর্ডার, যারা যারা ফেসবুকে ক্লাসটা শেয়ার দিছিলেন, যারা যারা ক্লাস শেয়ার দিছিলেন, তাদের জন্য এই উপহারগুলো আমরা আগামীকালকে সকালে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিব, ইনশাল্লাহ আপনাদের ঠিকানায় বই পেয়ে যাবেন। প্রতিদিন ক্লাস চাই, প্রতিদিন ক্লাস চাইলে কি করতে হবে, প্রতিদিন ক্লাস চাইলে আমাদের শিখা সাজেশনটা অর্ডার করতে হবে, আমরা নেক্সট ক্লাসে শিখা সাজেশন থেকে আমরা পড়াবো, শিখা সাজেশন অর্ডার হইলে ক্লাস চলবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। অনেক রাত করে ফেলছি, অনেক কষ্ট দেওয়ার জন্য সবাইকে আবারও সরি বলে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, যাচ্ছি মানে যাচ্ছি না, আবারও দেখা হবে আগামীকালকের হয়তো রাত 10টার ক্লাসে, যদি আমি আগামীকাল ফরিদপুর থেকে আসতে পারি রাত 10টায় ক্লাস হবে, না হয় এর পর দিন হবে 10টায়। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আমি আবারও বলে দিচ্ছি, আগামীকাল ক্লাস হলে, আগামীকাল সবসময় 10টায় ক্লাস হয়, যদি না হয় তাহলে আমি আপনাদেরকে নোটিশ জানিয়ে দিব, হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি 90% হওয়ার পসিবিলিটি, 10% যদি জ্যাম থাকে না আসতে পারলে কোনো কিছু করার নাই। তো আমি চেষ্টা করবো আগামীকাল রাত 10টায় আপনাদের কারক বিভক্তির উপর একটা ক্লাস নিয়ে দেওয়ার। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।